রাতে নীরব শুয়ে আছে। হঠাৎ তাকে তার ছোট ভাই ডাকতে লাগলো। ভাইয়া, এ ভাইয়া, একটু জলদি ওঠো। কি হয়েছে আবার তোর? আগে একটু ওঠো, তারপর বলছি। নীরব তখন উঠে বসে বলল, হুম, এখন বল কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? ভাইয়া, তোমাকে একটু আমার সাথে যেতে হবে। এত রাতে কোথায় যাবি তুই? চলো না, একটু সমস্যা হয়েছে, তাই আমি একা যেতে ভয় করছি। আগে বল কোথায় যাবি, তারপর যাব। প্লিজ ভাইয়া, এটা এখন বলতে পারবো না, তুমি চলো। তুই ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 9টা বাজে, রাত। এখন আম্মু বাহিরে যেতে দিবে না। আব্বু আব্বু সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি চলো। আচ্ছা, তুই এত রাতে কোথায় যাবি এটা তো আগে বল। ভাইয়া, এটা পরে বলা যাবে, এখন চলো প্লিজ। আচ্ছা চল দেখি কোথায় যাস। তারপর নীরব আর আবির বাসা থেকে বের হয়ে আসলো। কিছুটা পথ যাওয়ার পর আবির বলল, ভাইয়া, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কেন রে? এতটা পথ সাথে করে নিয়ে এসে এখন এখানে দাঁড়িয়ে থাকতে বলছিস কেন? আমিও যাব। চল দেখি তুই কি করিস। না ভাইয়া, তুমি গেলে সমস্যা হবে, তাই এখানে দাঁড়াও তুমি। তুই চল দেখি কে সমস্যা করে। প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো, তুমি দাঁড়াও, আমি আসছি 2 মিনিট পর, এরপর এসে নিয়ে যাবো তোমায়। তখন নীরব আর না করতে পারল না। এত করে বলছে তাই বলল। ঠিক আছে, জলদি যা। তারপর চলে গেল আবির। ঠিক তখনই নীরবের বন্ধু ফাহাদের কল আসলো। নীরব কল রিসিভ করার পর ফাহাদ বলল, কিরে দোস্ত, ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাইনি। উঠে বাইরে আসতে হলো। ছোট্ট ভাই একটু বাসার বাইরে নিয়ে আসছে, কি কাজ আছে বলল। কি শোন, তোকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে, কোনো কাজ নাই। তোর ভাই একটা মেয়ের সাথে দেখা করতে আসছে। চুপ কর তো, ফাইজলামো করিস না। কিসের জন্য কল দিয়েছি সেটা বল। শোন দোস্ত, আমি তোর ভাইকে 2 দিন আগে দেখেছি স্কুল রেখে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। তোর ভাই তো গতকাল বাসায় ছিল না, আর আজও তুই না বিশ্বাস করলে গিয়ে দেখ, নিশ্চয়ই মেয়ের সঙ্গে দেখা করতে আসছে। শালা, ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্র, সে কি আর ভালোবাসা বুঝে? এর তো এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। শালা তুই গিয়ে দেখ আগে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া যাচ্ছি। গিয়ে যদি না পাই কোনো মেয়েকে, তাহলে তোর খবর আছে। দেখ দেখ, গিয়ে জলদি যা। তারপর নীরব ফোনটা কেটে তার পকেটে রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো তার ভাই একটু আড়ালে কারোর সাথে কথা বলছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলো একটা মেয়ে। তখন নীরব তাদের একটু দূর থেকে কথা শুনতে লাগলো। প্লিজ জান, তুমি রাগ করো না। আজ আর গতকাল স্কুলে যেতে পারিনি, কারণ আমার খালার বাসায় গিয়েছি, তাই। তুমি আমায় বলে যাওনি কেন? জানো কতটা কষ্ট হয়েছে আমার। সরি জান, আর হবে না, কথা দিলাম। আচ্ছা, এবার ক্ষমা করে দিলাম, আর এমন করবে না, ঠিক আছে? আচ্ছা, আর হবে না। এখন আমায় 10টা চুমু দাও, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ওইদিকে নীরব তো বেহুশ হওয়ার অবস্থা। শুনে সে বলল, না, এটা হতে পারে না। আল্লাহ, আমি এখনো বেঁচে আছি কেন? একটা দড়ি ফালাও, আইয়া পড়ি। আজ আমি কলেজ পড়েও একটা গার্লফ্রেন্ড পাইনি, আর আমার ছোট ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তাও আবার ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তখনই নীরবের ছোট ভাই আবির আসলো আর নীরবকে দেখে ভয় পেয়ে গেল। তখন আবির বলল। ভাই, তুমি এখানে কেন? তখন নীরবের ধ্যান ভাঙল আর বলল, এই মেয়েটা কে আগে বল। এটা আমার গার্লফ্রেন্ড। কি? এই বয়সে গার্লফ্রেন্ড? এই জন্য তুই স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করিস আর আমার থেকে টাকা নিয়ে এঁকে দিস? নীরব আবিরের কান টেনে বলল। তখন মেয়েটা নীরবকে বলল, ওই হ্যালো, এটা আমার বয়ফ্রেন্ড। সো আমরা প্রেম করলে আপনার কি? টাকা দিলে আমায় দিয়েছে। কান ছাড়ুন আমার বয়ফ্রেন্ডের। এটা আমার ছোট ভাই। তখন মেয়েটা একটু ভয় পেয়ে গেল আর নীরবকে বলল, ও সরি ভাইয়া, আর আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আবিরের কাছ থেকে কোনো টাকা নিইনি, আমি আবিরকে অনেক কিছু দিয়েছি। এই মেয়ে, তোমার প্রেম করার বয়স হয়েছে? তুমি তো এখনই ঠিকমতো দৌড় দিতে শিখোনি যে প্রেম করো। কে বলল? আমি অনেক বড় হয়েছি, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আর আমাদের প্রেম 1 বছর 1 মাস হয়েছে। আপনার নাক না গলালেও হবে, আপনার প্রেম করার বয়স হয়নি। কি? এটা শুনে নীরব অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর আবির আর ওই মেয়েটা নীরবের মুখে পানি এনে ছিটিয়ে দিল। তখন নীরব আস্তে আস্তে চোখ খুলে আর মেয়েটা বলল, ভাইয়া ওঠেন, এমন অজ্ঞান হয়ে গেলেন কেন? কি আর করব, এমন কথা শুনিয়েছ, আর অজ্ঞান না হয়ে থাকতে পারলাম না। আচ্ছা ভাইয়া, আমি এখন বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, আম্মু বকা দিবে। আর একটা কথা, ভাইয়া যদি আমাদের বিয়ের কথাটা বলে রাখতেন বাসায় গিয়ে, তাহলে খুব ভালো হবে। কি? বিয়ে? এখনই? এই বলে আবার অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর আবির চোখে মুখে পানি ছিটিয়ে দিল নীরবের।
তখন আস্তে আস্তে চোখ খুলে দেখলো মেয়েটা নেই, চলে গেছে। তখন নীরব বলল, ওই তোর বয়স কত রে এখন? তুই যে প্রেম করিস? বয়স যতই হোক না কেন, তোমার মতো কি সিঙ্গেল থাকবো নাকি? এখনই তো লাইফে এনজয় করার সময়। আর কখন? এখন বাসায় চলো। আমি আম্মুর কাছে গিয়ে বলে দিব সব, তুই বাসায় চল। আমিও বলবো তুমি যে সিগারেট খাও প্রতিদিন। বাবা, এর মধ্যে আমায় ব্ল্যাকমেইল? আচ্ছা ঠিক আছে, আমিও বলবো না, তুইও বলবি না, চল। ঠিক আছে চলো। লক্ষ্মী ভাইয়া। তারপর নীরব আর আবির বাসায় যেতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পর নীরব বলল, আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের নাম কী রে? ওর নাম রিমা। তুই যেখানে আসলি নিশ্চয়ই কথা বলে আসছিস, তা কার ফোনে টাকা শেষ করলি? কার আবার? তোমার ফোনের টাকা। কি? আমার ফোনের? তাই তো বলি আমার ফোনে টাকা যায় কোথায়? তা তোর গার্লফ্রেন্ড কার ফোন দিয়ে কথা বলে? আমি জানি না, মনে হয় তার আব্বুর। কি? তার আব্বুর? তুই আমায় না মেরে থাকবি না। আরে ছোট ভাইয়ের জন্য একটু মার খেলে কিচ্ছু হবে না। তা মেয়ের বাসা কোথায়? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে। ও আচ্ছা ঠিক আছে, চল। তারপর নীরব আর আবির বাসায় চলে আসলো। এসে ঘুমিয়ে পড়ল। সকালে কারো ফোনে ঘুম ভাঙল নীরবের। তখন নীরব তাকিয়ে দেখে অপরিচিত ফোন নাম্বার। তখন রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে মেয়ে কণ্ঠ শুনতে পেল আর বলল, ভাইয়া আমি রিমা, আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। তখন নীরব মনে মনে বলে, ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা! ছোট ভাই প্রেম করে আর বড় ভাই টোটো কোম্পানি ম্যানেজার, সি। ভাই একটু আবিরকে ফোনটা দিবেন? আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, দিচ্ছি। তারপর নীরব তার ছোট ভাইয়ের রুমে গিয়ে দেখলো মাত্র ঘুম থেকে উঠল। তখন নীরব ফোনটা দিয়ে বলল, কি কপাল আমার, এই নে তোর গার্লফ্রেন্ড কল দিয়েছে। তখন আবির ফোনটা নিয়ে বলল। গুড মর্নিং আমার জান। তখন নীরব জোরে বলল, আম্মা খিদে পেয়েছে, খাবার দাও। এই বলে চলে আসলো নীরব। আর এসে মনে মনে বলতে লাগলো, আমি কি একটাও গার্লফ্রেন্ড পাবো না? আমারটা যে কই গিয়ে পড়ে আছে কে জানে, শয়তানটা আসেও না তাড়াতাড়ি। তারপর নীরব গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসে রইল। তখন নীরবের আম্মু বলল, কিরে আবির, কোথায় তুই? একা বসে আছিস, ডাকিসনি আবিরকে? স্যার ফ্রেশ হয়ে আসছে। তখনই আবির এসে বলল, আম্মু খাবার তো ক্ষুধা লাগছে। ঠিক আছে, তোরা বস, আমি নিয়ে আসছি। তখন নীরবের আম্মু চলে গেল। আবির নীরবকে ফোন দিয়ে দিল আর নীরব বলল, কিরে, তোকে কি নিয়ে যেতে হবে স্কুলে নাকি তোর গার্লফ্রেন্ড? তুমি শুধু রাস্তায় নিয়ে যাও, তারপর আমায় এসে নিয়ে যাবে। ঠিক আছে। তখন নীরবের আম্মু খাবার নিয়ে আসলো আর নীরব বলল, আম্মু আব্বু কোথায়? রুমে দেখলাম না। তোর আপু আজ সকালে চলে গেছে, বললো অফিসে নাকি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর নীরব আর আবির দুজনে নাস্তা করলো আর তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। বাইরে এসে দেখে রিমা দাঁড়িয়ে আছে আর তখন নীরবকে বলল, ভাইয়া ধন্যবাদ, এখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাই। আর বলিস না, দৌড় দিয়ে যা, তোদের দেখলে কষ্ট হয় আমার। কেন ভাইয়া? তখন আবির বলল, আর কেন সিঙ্গেল বলে? তুই গেলি হারামি, এখান থেকে দৌড় দে। চিন্তা করবেন না ভাইয়া, আপনিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপর আবির আর রিমা চলে গেল। তখন নীরব ভাবতে লাগলো, হাই রে কপাল, একটা গার্লফ্রেন্ড নাই। এই বলে কলেজে চলে আসতে লাগলো। তখন নীরব দেখলো একটি মেয়ে রাস্তার মাঝে বসে নিচ থেকে কিছু কাগজ তুলছে মনে হচ্ছে। আর তখনই দেখলো একটা সামনে থেকে ট্রাক আসছে। তখন নীরব দৌড়ে গিয়ে মেয়েটাকে টেনে রাস্তার মাঝ থেকে সাইডে নিয়ে আসলো আর বলল, আপনি কি অন্ধ নাকি, কানে শুনতে পান না? রাস্তার মাঝে বসে কেউ কাজ নেয়? তখন মেয়েটা বলল, এইগুলো আমার দরকারি কাগজ। এই কাগজ জাহান নামে যাক, এমন কাগজ আরও পাবেন, কিন্তু এখন গাড়ির নিচে পড়লে জীবন কি আর পেতেন? না, জীবন পেতাম না। এখন থেকে দেখে চলবেন, রাস্তার মাঝে কিছু পড়লে তা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মৃত্যুর ঝুঁকি থাকে। ঠিক আছে। তারপর নীরব সেখান থেকে চলে আসলো সোজা কলেজে। নীরব এসে গেট দিয়ে ঢুকতেই ফাহাদ এসে বলল, কিরে দোস্ত, কি খবর? আর খবর বলা লাগবে না, ক্লাসে চলো। দোস্ত আজ সবগুলো ক্লাস করব না, চল না 2টা ক্লাস করে ঘুরে আসি আজ কোথাও। আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, আজ 2টা ক্লাস করে তারপর ঘুরতে যাব। ঠিক আছে দোস্ত। আচ্ছা, শুনলাম আজ থেকে নাকি আমাদের বাংলা ক্লাস নিতে নতুন ম্যাডাম আসছে। আমিও তাই শুনেছি। ম্যাডাম নাকি ভার্সিটিতে পড়ে, খুব ভালো ছাত্রী তিনি। প্রিন্সিপাল স্যারের কীরকম জানি আত্মীয় হয়।
আমাদের আগের ম্যাডাম চলে যাওয়ার কারণে এখন কোনো ম্যাডাম পাচ্ছে না, তাই তাকে কিছুদিনের জন্য নিয়ে আসছে। আর সে নাকি অনেক রাগী, আমাদের শুধু বাংলা ক্লাস নেবে। যাক, ভালো হয়েছে তাহলে। বাংলা ক্লাসের দায়িত্ব দেওয়াতে ইংলিশ দিলে আমি শেষ ছিলাম। দোস্ত, আর একটা কথা, ম্যাডাম নাকি অবিবাহিত, দেখতে খুবই সুন্দরী। তা আমার কি, আমায় বলছিস কেন? বলছি তুই তো সিঙ্গেল, লাইন মারবি নাকি? জিন্দেগি তামা তামা হইয়া যাবে সিনিয়রের সাথে প্রেম করলে। সাব্বিরকে দেখিস না, ঘরের সব কাজ করায়। তার সিনিয়র বউ আমি নাই। আমি শপথ করছি সিনিয়র মেয়েকে বিয়ে করবো না, প্রেম করবো না। তাই ভালো হবে সাব্বিরের মতো না হতে চাইলে। আচ্ছা এখন চল ক্লাসে যাওয়া যাক। চল। এই বলে নীরব আর ফাহাদ কলেজের মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আরও নানান ধরনের কথা বলতে বলতে। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ নীরব বলে কেউ ডাকলো পেছন থেকে। তখন নীরব তাকিয়ে দেখে ঝুমুর। তখন ফাহাদ বলল, এই রে, কাম সারছে দোস্ত, শয়তানের নানি মাসার চাচি, ইবলিশের হরি তোকে ডাকছে। দূর, সকাল সকালে র্যাগিংয়ের পাল্লায় পড়তে হলো। আবারও কি করব এখন? কিছুই করার নেই, যা শুনে আয়। কি করে যাব বল? গেলেই কিছু না কিছু বলে মারে, শয়তান মেয়ে। না গেলে আরো মারবে, তুই তো জানিস। ঝুমুর একটু রাগি, যা গিয়ে দেখ কি করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই মেয়ে কেন যে শুধু আমার সাথে এমন করে? ও, আপনারা তো হয়তো জানেন না ঝুমুরকে। আচ্ছা, তাহলে একটু বলছি ঝুমুরের ব্যাপারে। ঝুমুর হচ্ছে এমপির মেয়ে, খুব রাগী মেয়ে। প্রতিদিন র্যাগিং করে কলেজে এসে কারো না কারোর সাথে, কিন্তু কেউ তাকে কিচ্ছু বলে না এই র্যাগিং করার জন্য, কারণ তাকে বাধা দেওয়ার মতো সাহস কারোর নেই, কারণ এমপির মেয়ে বলে কথা। আর ঝুমুর যা খুশি করে। তাই কলেজে এসে একদিন নীরব বাধা দিয়েছিল বিরক্ত হয়ে, কিন্তু সেদিন কিছু না বললেও তার পরের দিন অনেক মারধর করে নীরবকে। আর নীরব তখন প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করে, কিন্তু প্রিন্সিপাল কিছুই বলে না, উল্টো নীরবকে বলে তার কাছ থেকে দূরে থাকতে। তারপর থেকে নীরব যতই চায় দূরে থাকতে, এই মেয়ে দূরে থেকে এনে র্যাগিং করে। আর এই জন্য নীরব কিছু বলতে পারে না, ভয় থাকে। তারপর নীরব আস্তে আস্তে ঝুমুরের কাছে গেল। যাওয়ার পর ঝুমুর বলল, কি রে, তুই গতকাল কলেজে আসলি না কেন? এমনি আসিনি, তা আপনাকে বলতে যাব কেন? তোকে যা বললাম উত্তর দে। এমনি আসিনি, বাসায় ছিলাম। তখন ঝুমুর ঠাস করে দুটো চড় দিয়ে বলল নীরবকে, এখন থেকে নিয়মিত আসবি, আর কখনো মিস করবি না, মনে থাকে যেন। এখন একটা গান শুরু কর। আচ্ছা, আমি আসি বা না আসি তাতে তোমার কি? আমি কোনো গান টান গাইতে পারবো না। তখন ঝুমুর রেগে গিয়ে বলল, তুই গান গাইতে পারবি না মানে তোর ভাবসহ গাইবি? তখন ঝুমুর এটা বলে আবার চড় মারতে হাতটা উঁচু করলো। ঠিক তখনই কেউ একজন ঝুমুরের হাত ধরে ফেলল। তখন নীরব তাকিয়ে দেখে একটা মেয়ে, আর এই মেয়েটা হচ্ছে সেই মেয়ে কিছুক্ষণ আগে নীরব বাঁচিয়েছে যাকে। নীরব অবাক হয়ে গেছে। তখন দেখলো মেয়েটি শাড়ি পরে আসছে আর ঝুমুরের হাত ধরে রেখেছে। তখন মেয়েটি ঝুমুরকে বলল, এটা কলেজ, এখানে সবাই আসে পড়াশোনা করতে, এটা র্যাগিং করার জায়গা না। তখন ঝুমুর চুপ হয়ে গেল আর নিচের দিকে তাকিয়ে রইল। নীরব তো অবাক হয়ে গেছে, যে ঝুমুর কাউকে মানে না সে ঝুমুর একজন অন্য মেয়ের কথাই কি করে চুপ করে রইল। তখন ঝুমুর বলল, ঠিক আছে, আর র্যাগিং করব না। নীরব তো আরো অবাক হলো ঝুমুরের কথা শুনে। তখন মেয়েটি বলল, মনে থাকে জানো, আর একটা কথা, বিনা দোষে কোনো ছেলের গায়ে হাত তুলবে না। ছেলে কেন, কারো গায়ে বিনা দোষে হাত তুলবে না। এটা কলেজ, এখানে সবাই পড়াশোনা করতে আসে, তাই চেষ্টা করবে সবার সাথে বন্ধু হয়ে থাকতে, ঝগড়া করতে নয়। ঝুমুরও তার সাথে তার বান্ধবীরা চুপ করে রইল। তখন মেয়েটি বলল, যাও, আজকের মতো ছেড়ে দিলাম তোমাদের, পরের বার যেন আর না দেখে র্যাগিং করতে। এই বলে মেয়েটি একটু দূরে চলে গেল। তখন ঝুমুরের বান্ধবী ফারিয়া বলল, কি রে ঝুমুর, তুই কিছু বললি না কেন? তোকে জ্ঞান দিয়ে চলে গেল, আবার র্যাগিং করতে বাধা দিল? কিছু বললাম না, প্রথম দিন বলে, আগামীকাল বুঝিয়ে দেব। আর এটা ইচ্ছে হচ্ছে আমাদের নতুন ম্যাডামের ক্লাস নেবে। তখন ঝুমুরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নীরবও দাঁড়িয়েছিল, সেও অবাক হয়ে যায়। তখন ফারিয়া বলল, বলিস কি, এটা আমাদের নতুন ম্যাডাম? তাই আজ কিছু বললাম না, আগামীকাল দেখে নেব। এই ঝুমুরকে বাধা দেওয়া বুঝিয়ে দেব।
নীরব দাঁড়িয়ে ঝুমুরের কথা শুনছিল, তখনই কেউ এসে নীরবের হাত ধরে। নীরব তাকিয়ে দেখে ম্যাডাম হাত ধরে আছে, মানে সেই মেয়েটি। তখন নীরবকে টেনে কিছুটা দূরে নিয়ে আসলো। নীরব তো অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম বলল, শোনো, আর কখনো তুমি এই মেয়ের আশেপাশে যাবে না, মনে থাকবে? তখন নীরব বলল, মনে থাকবে, কিন্তু আমি না গেলে এদের ডাকে পড়ে আরো বেশি করে মারে। কি, ওরা তোমার গায়ে হাত তুলেছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখে নিব ওদের। এখন সোজা ক্লাসে যাও, আমি আসছি। তারপর নীরব আর কোনো কথা না বলে চলে আসলো। ক্লাসে গিয়ে সবার পেছনে বসে ভাবতে লাগলো। ম্যাডাম এমন করে কেন কথা বলল? অদ্ভুত মনে হয় আমায়। কত আগে থেকে চিনে সোজা তুমি করে বলল। তখনই ফাহাদ এসে বলল, দোস্ত, তোকে ঝুমুর পরে কি আরো মেরেছে? না ম্যাডাম, এসে আর মারতে দেয়নি, তাদের উল্টো ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিয়েছে। বলিস কি? এই প্রিন্সিপাল স্যার আসছে, দাঁড়া। প্রিন্সিপাল স্যার ক্লাসে আসার পর সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। তখন প্রিন্সিপাল স্যার বলল, সবাই বসো। তোমরা তো জানো তোমাদের আগের ম্যাডাম চলে গেছে, আর আমরা খুব চিন্তায় ছিলাম, নতুন ম্যাডাম পাচ্ছিলাম না। অবশেষে পেয়ে যাই। এর নাম সামিয়া, আমার বন্ধুর মেয়ে। এই কলেজ থেকে পড়াশোনা করে গিয়েছে 2 বছর আগে। এখন ভার্সিটিতে পড়ে, কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই এখন থেকে তোমাদের নতুন ম্যাডাম হিসেবে নিয়ে আসছি। তারপর প্রিন্সিপাল স্যার আরও কিছু কথা বলে চলে গেলেন। যাওয়ার পর ম্যাডাম বলল, চলো এখন তোমাদের সাথে পরিচয় হয়ে নেই। আমার নাম তো শুনেই ফেলেছো, এখন তোমাদের নাম বলো এক এক করে। প্রথম মেয়েরা বলো। তখন সবাই নাম বলে মেয়েদের দিক থেকে ঝুমুরও তার নাম বলল। ও, ঝুমুর এই ক্লাসে পড়ে আমাদের সাথে। আমি যেখানে বসেছি ঠিক তার পাশেই ঝুমুর বসেছে। এখন ছেলেদের পরিচয় দেওয়ার পালা। তখন সব ছেলেরা পরিচয় দিতে শুরু করলো। নিরাপত্তার পরিচয় দিল। তখন ম্যাডাম বলল বই বের করতে। সবাই বই বের করে। তখন ম্যাডাম একটা পড়া দিয়ে সবাইকে পড়তে বলে। তখন সবাই পড়তে লাগলো, নীরবও পড়তে লাগলো। তখন ম্যাডাম নীরবের কাছেই আসছিল, দেখতে সে পড়ছে কিনা। নীরবের একদম কাছে এসে কিছুক্ষণ দেখে চলেই যাচ্ছিল। যখনই চলে যাবে তখন ঝুমুর নীরবকে মার খাওয়ানোর জন্য তার হাতটা ঘুরিয়ে পেছন দিক থেকে ম্যাডামের কোমরে হাত দেয়, যাতে বুঝতে পারে নীরব হাত দিয়েছে। তখন ঝুমুর কোমরে হাত দিয়ে বই নিয়ে পড়তে লাগলো। ম্যাডামের কোমরে হাত দেওয়ার পর কেঁপে ওঠে। তখন নীরবের দিকে তাকায় ম্যাডাম। নীরবও তখন ম্যাডামের দিকেই তাকায়, কারণ হঠাৎ করে ম্যাডাম তার এতটা কাছে আসবে সে ভাবতে পারেনি। তখন ম্যাডাম নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নীরবের গালে একটু টান দিয়ে চলে গেল। ঝুমুর তো অবাক হয়ে গেছে। সে মনে করেছে ম্যাডাম তাকে মারবে, কিন্তু তা না করে ছেড়ে দিল। কিছুক্ষণ পর ম্যাডাম এসে নীরবকে বলল, দাঁড়াও তুমি। তখন নীরব দাঁড়িয়ে বলল, জি বলুন ম্যাম। তখন ম্যাডাম নীরবকে লাঠি দিয়ে ঠাস করে 2টা বাড়ি দিল আর বলল, তুমি আমার কোমর হাত দিলে কোন সাহসে? নীরব এটা শুনে অবাক হয়ে গেছে। তখন মনে মনে বলতে লাগলো, আমি আবার কখন কোমরে হাত দিলাম? ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন নীরব ঝুমুরের দিকে তাকিয়ে দেখে মুচকি হাসছে। তখন তার বুঝতে বাকি রইল না এটা ঝুমুর করেছে। তখন ম্যাডাম আরও 4টা বাড়ি দিল নীরবকে আর বলল, কি হলো, উত্তর দাও। তখন নীরব বলল, ম্যাম এটা আমি করিনি, বিশ্বাস করুন। তুমি হাত দাওনি, তাহলে তাকিয়েছিলে কেন? আসলে ম্যাম আপনি আমার এতটা কাছে চলে আসছেন আমি ভাবতেও পারিনি, তাই তাকিয়েছিলাম। ঠিক আছে, বলো বলো, তুমি, বুঝতে পারছি। তখন নীরব বসে পড়ল। আর তখন ম্যাডাম ঝুমুরকে বলল, ঝুমুর তুমি দাঁড়াও। তখন ঝুমুর দাঁড়িয়ে বলল, বলুন ম্যাম। কি চেয়েছিলে না নীরবকে মার খাওয়ানোর? খেয়েছে। এবার শান্তি হয়েছে তো, নাকি আরো মারতে হবে? কি বলছেন ম্যাম? আমি কেন মার খাওয়াতে যাব? আর কিছু মার দিতে পারলে ভালো হতো। খুব ভালো অভিনয় করতে পারো তো। আমি কি করছি ম্যাম? তুমি আমার কোমরে হাত দিয়ে কোন সাহসে? কি বলেন ম্যাম? আমি এই কাজ করিনি, নীরব করেছে। বাহ, নিজের দোষ অন্যকে দেওয়া হচ্ছে। আমি না ম্যাম, আপনার ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার। তখন ম্যাডাম ঠাস করে ঝুমুরকে 3টা বাড়ি দিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার, মা বাবা শিক্ষা দেয়নি বলে এমন খারাপ হয়ে উঠেছে। আমি কি কানা? আমি দেখেছি কে দিয়েছে। আজ আমি প্রথম দিন ক্লাসে, তাই বেশি কিছু বললাম না। আমার ক্লাস থেকে কানে ধরে বের হয়ে যাও এক্ষুনি। আর কোনো দিন এমন করলে খুব খারাপ হবে।
ঝুমুর তখন চুপ করে দাঁড়িয়ে আছে, ক্লাসের সবাই ফিসফিস করে অনেক কিছু বলাবলি করছে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, বের হয়ে যাও আমার ক্লাস থেকে। ঝুমুর কানে ধরে আর কোনো কথা না বলে রেগে বের হয়ে যেতে যেতে বলল, এই অপমানের প্রতিশোধ আমি নেব। তারপর ঝুমুর চলে গেল। তখন ম্যাডাম তাকিয়ে দেখে ক্লাসের সবাই ম্যাডামের দিকে তাকিয়ে আছে হাঁ করে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, কি হলো, সবাই পড়া বন্ধ করে তাকিয়ে রয়েছো কেন? নাকি সবাইকে লাঠির বাড়ি দিতে হবে? চুপচাপ করে বই নিয়ে বইয়ের দিকে তাকাও, তাকিয়ে পড়ো। কেউ কারো দিকে তাকালে খুব খারাপ হবে। পড়ায় মনোযোগ দাও। তখন ভয়ে সবাই বইয়ের দিকে তাকিয়ে পড়ায় মনোযোগ দিল। ম্যাডামও তার জায়গায় গিয়ে বসে পড়ল। এদিকে নীরব লাঠির বাড়ি খেয়ে ব্যথায় আরেক হাত দিয়ে ডলতে লাগলো। বাড়িগুলো হাতেই দিছে। তখন নীরব ফাহাদকে বলল, বাবারে কি শক্তি রে, হাড্ডি গুড্ডি ভেঙে গেছে মনে হয়। আচ্ছা, ম্যাডাম জেনেও তোকে মারলো কেন? কি জানি কেন মারলো। উদাই মারছে, ফাজিল ম্যাডাম। আচ্ছা থাক, বাদ দে। দেখলি কেমন মেয়ে, ঝুমুর আমায় ফাঁসিয়ে দিতে চাইছে। পুরো দজ্জাল রিনা খান। ভাগ্য ভালো ম্যাডাম বুঝতে পারছে। যাক, ভালোই হয়েছে, উচিত শাস্তি পেয়েছে। ম্যাডাম তো দেখি হেব্বি রাগী। বাবা কি রাগ! আমি তো আগেই বলেছি। এবার বুঝতে পারছি, এর থেকে সাবধান থাকতে হবে। পড়ায় মনোযোগ দে, নয়তো ম্যাডাম এসে কি করবে বুঝতে পারছিস। বুঝতে পারছি, মেরে তক্তা বানিয়ে দিবে। তখন নীরব আর ফাহাদ পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর নীরব একটু ম্যাডামের দিকে তাকালো দেখার জন্য কি করে। তখন দেখলো ম্যাডাম গালে হাত দিয়ে নীরবের দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন ম্যাডাম লক্ষ্য করলো নীরব তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ম্যাডাম দুষ্টু একটা হাসি দিয়ে চোখ টিপ মারল। নাউজুবিল্লাহ, কি লুচ্চা মেরে বাবা। তখন ফাহাদ বলে উঠল, কি হয়েছে, কাকে বলছিস? নীরব কিছু বলতে যাবে, তখন দেখলো ম্যাডাম এই দিকে আসছে। তখন নীরব বলল, এই দূরে গিয়ে বস, ম্যাডাম আসছে, পড়ায় মনোযোগ দে। তখন ফাহাদ একটু দূরে চলে গেল আর পড়ায় মনোযোগ দিল। ম্যাডাম নীরবের কাছে গিয়ে গাল টেনে আস্তে করে বলল, সরি গো, তখন মারার জন্য। নীরব অবাক হয়ে গেছে ম্যাডামের কথা শুনে, আর সরি বলাতে তখন নীরব বলল, আরে সরি বলতে হবে না, কিছু মনে করি নাই। তখন ম্যাডাম আবার বলল, আর হাতটা তুমি দিলে ভালোই হতো। এটা বলে ম্যাডাম হেসে নীরবের চুলগুলো এলোমেলো করে গাল টেনে চলে যেতে লাগলো তার জায়গায়। নীরব এটা শুনে ব্যাকুল হয়ে গেছে। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখে মুচকি হাসছে আর তার দিকেই তাকিয়ে আছে। শয়তান ম্যাডাম খালি গালে টানে। আমি কি বাচ্চা নাকি? বুঝলাম না, হঠাৎ ম্যাডাম এমন ব্যবহার করছে কেন? কি হয়েছে কে জানে। তখন ফাহাদ বলল, ম্যাডাম কি বললো? আমি ঠিক মতো শুনতে পাই নাই। সত্যি বললে সারাক্ষণ বলে জ্বালিয়ে মারবে, তার চেয়ে ভালো মিথ্যা কথা বলি। কিছু না, সরি বললো তখন মারার জন্য। ও আচ্ছা। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। নীরব আর ফাহাদও বেরিয়ে পড়ল কলেজ থেকে। বের হওয়ার পর ফাহাদ বলল, এখন কোথায় ঘুরতে যাবি বল? কোথায় গেলে ভালো হয় তুই বল। অনেক দিন হলো নদীর ধারে যাওয়া হয় না, চল ঘুরে আসি। নদীর ধারে আম গাছের নিচে বসে কিছুক্ষণ দেখে আসি। ঠিক আছে চল। একটা কাজ কর, 2টা কোন আইসক্রিম নিয়ে আয়, বসে বসে খাবো। ঠিক আছে চল, সামনের দোকান থেকে কিনে নিব। এই বলে নীরব আর ফাহাদ হাঁটতে লাগলো। সামনের দোকানে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেল। নদীর ধারে গিয়ে আম গাছের নিচে বসে পড়ল। তখন ফাহাদ বলে উঠল, আহা, নদীর ধারে বসার মজাই আলাদা। এখন দে আইসক্রিম। এই নে। তখনই নীরবের পেছন থেকে কেউ বলে উঠল, ভাইয়া আপনি এইখানে? কেডারে? আমি রিমা ভাইয়া। তখন নীরব তাকিয়ে দেখল রিমা আর আবির দুজনেই একসাথে। তখন নীরব আবিরকে বলল, কিরে তুই এখানে কি করিস স্কুল রেখে? কেন, দেখো না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি। স্কুল ফাঁকি দিয়ে এই কাজ তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তখন রিমা বলল, কি আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলবে? আসুক, কে আসবে দেখে নিব। এই বলে রিমা তার জামার হাতা একটু উপরে তুলে আবিরের সামনে দাঁড়ালো। তখন ফাহাদ বলল, বাবারে বাবা, কি ভালোবাসা রে শিশুদের। এই যে কাকে শিশু বলছেন? আমরা মোটেও শিশু না, ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। 1 বছরের রিলেশন আমাদের। কি? আল্লাহ, একটা লেবু ফালাও, কেউ খাক আমি মরি। কি শুনলাম আমি এটা? দূর, তুই চুপ কর তো। আজ বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবো স্কুল রেখে ঘুরে। আচ্ছা, তুমি এখানে কি করো ভাইয়া? ঘুরতে আসছি। তুমি কলেজ রেখে কি করো আমিও বলবো। এই যা,
এ তো দেখে আমায় ব্ল্যাকমেইল করছে। আচ্ছা কিছু বলিস না, বাসায় তোর চেয়ে বেশি আমার মার খেতে হবে। আমিও বলবো না, তুইও বলিস না, তুই ঘোর। চল ফাহাদ, আমরা অন্য জায়গায় বসি। ঠিক আছে। এই বলে নীরব আর ফাহাদ হাঁটতে লাগলো। তখন ফাহাদ বলল, শালার কপাল, আমাদের কলেজে পড়ে ফেসবুকে 1000টা স্ট্যাটাস দিয়ে একটা গার্লফ্রেন্ড পাই না, আর তোর ছোট্ট ভাই মাত্র ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে 1 বছর ধরে রিলেশন করে। আল্লাহ দড়ি ফালাও, আইয়া পড়ি, এই জীবন রেখে লাভ কি? চুপ কর তো, ফালতু কথা না বলে। শোন, যদি থাকে নসিবে আপনা আপনি গার্লফ্রেন্ড আসিবে। তোরে কইছে আইবো, এক জোড়া জুতাও হাইতো না চুরি না করলে। দূর চুপ কর তো, এখন চল অন্য কোথাও ঘুরি গিয়ে। চল, কি আর করা, গার্লফ্রেন্ড তো নাই, 2 বন্ধু মিলে ঘুরি। কোথায় যাবে বল? চল এদিকেই হাঁটি কোথাও। ঠিক আছে চল। তারপর ফাহাদ আর নীরব হেঁটে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর তাদের পেছন থেকে আবার কেউ ডাকলো। তাকিয়ে দেখে রিমা। তখন রিমা বলল, এই যে সিঙ্গেল ভাইয়ারা। তখন ফাহাদ বলল, ওই মা হার্ট ব্রেক ফেল করছে, আজ এরা মরাবে নিশ্চয়। বলছিলাম কি, আপনাদের তো গার্লফ্রেন্ড নাই, হাতে আইসক্রিম রেখে কি করবেন? দিয়ে যান, আমরা 2 জন খাবো। কেমনটা লাগে বলতো? শালার এমনি গার্লফ্রেন্ড নাই, এদের দেখে কষ্ট হয়, তারপর আবার বলে বলে রাগ ওঠায়, আগুনে কেরোসিন তেল ঢালে। দাঁড়া, আজ 2 ব্যাটারিরে পানিতে চুবিয়ে মারবো। রাখছিস কেন? ঠিকই তো বলছে। ভাইয়া, আপনি একেবারে বুঝছেন। শোন, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, হুদাই আইসক্রিম খেয়ে লাভ নাই, তার চেয়ে ভালো দিয়ে দে। তোর ছোট ভাইয়ের উপকার হবে, 2 জন মিলে প্রেম করুক আর আইসক্রিম খাক। ধন্যবাদ সিঙ্গেল কিউট ভাইয়াটা। আর বলিস না রে বাপ, আমার সিঙ্গেল না বলে বালিশ চাপা দিয়া মাইরালা। তখন দূর থেকে আবির বলে উঠল, তাহলে সিঙ্গেল দাদু ডাকমুনি। এটা বলে হার্ট অ্যাটাক করানোর দরকার নেই। তোদের শিশুময় ভালোবাসা দেখে এমনিতেই কচু গাছের আগায় দিয়ে ফাঁস দিতে মন চাইছে। কলেজ গিয়ে করলাম ডাকি। তাহলে আইসক্রিমটা দাও আর জলদি গিয়ে গার্লফ্রেন্ড বানাও। তখন নীরব আইসক্রিম 2টি রিমাকে দিয়ে বলল, এইবার আইসক্রিম নিয়ে যা, নয়তো অ্যাটম বোম মিল্লা মারমো তোদের উপর। তারপর আইসক্রিম 2টি নিয়ে রিমা চলে যেতে লাগলো। কিছু দূর গিয়ে আবারও বলে উঠল, এইগুলো আইসক্রিম কেনার আগে মনে রাখবেন ভাইয়া, এই কোন আইসক্রিম সিঙ্গেলদের জন্য নয়। দাঁড়া পাকনা, তোরে পানিতে ধইরা মিল্লা মারবো। নীরব রিমার দিকে এগিয়ে যাবে, তখন ফাহাদ টেনে সেখান থেকে নিয়ে আসলো আর বলল, দেখলি আজ একটা গার্লফ্রেন্ড নাই বইলা পোলাপান গুলাও মজা লয়। হয় রে, দেখছি। আল্লাহ এই 2 এতিমকে 2টা গার্লফ্রেন্ড ধইরা মিল্লা মারো তাড়াতাড়ি। তখনই কই থেকে জানি একটা ছেঁড়া জুতা উড়ে এসে পড়ল। তখন সেটা ফাহাদ তুলে বলল, দেখলি কি কপাল, উপরওয়ালা জুতা লিখে রাখছে ছিঁড়া জুতা। এখন এটা লইয়া আয়, 2 টাকা হলেও পামো। দূর হালা, মজা লস নাকি? কি আর করমো, ছোট ভাই স্কুলে পড়ে এখনই প্রেম করে দেখিয়ে বড় ভাইকে মজা লয় নাই বলে। একটা গার্লফ্রেন্ড থাকলে তো আর মজা লইতে পারতো না। তোর ভাই 6ষ্ঠ শ্রেণীর ছাত্র হয়ে 1 বছরের বেশি হলো প্রেম করে, আর আমরা কলেজে পড়েও একটা গার্লফ্রেন্ড নাই। ছি ছি, কি শরম। থাক, আই জায়গা, আল্লাহ দিব একদিন। এখন তো চাইছিলি, আইসে তো জুতা উড়ে। চুপ কর, এইগুলো কেউ শুনলে শরম। চল বাসায় যাবো। চল। তারপর নীরব আর ফাহাদ হেঁটে বাসার দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখলো রাস্তার পাশে একটা চায়ের দোকান। তা দেখে ফাহাদ বলল, সিগারেট খাবি? না রে। আর একটা খা, গার্লফ্রেন্ড না থাকার দুঃখে। নীরব খেতে চাইছিল না, তবুও ফাহাদের জোর করাতে একটা সিগারেট নিল। তখন নীরব সিগারেট ধরিয়ে দোকান থেকে বের হয়ে কিছুটা দূরে এসে সিগারেট টেনে খেতে লাগলো। একটা সাইডে দাঁড়িয়ে, লোকজন নেই একদম, আর ফাহাদ দোকানের ভেতরে। তখন নীরব হঠাৎ চোখটা বন্ধ করে একটা টান দিল সিগারেটে আর বলে উঠল, নীরব চোখ বন্ধ করে, কই যে আছে হারামি হবু বউটা, আহেও না, একটু আগে থেকেই প্রেম করতাম। এটা বলে যখন চোখ খুললো তখন দেখলো সামনে ম্যাডাম দাঁড়িয়ে আছে। নীরব তো ম্যাডামকে দেখে পুরাই অবাক হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। হাতে সিগারেট, ম্যাডাম কই থেকে আসলো? নীরব তখন তাড়াতাড়ি সিগারেট ফেলে দিল আর চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। ম্যাডামের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। কিছুক্ষণ কেটে গেল, পাশ থেকে শুধু ফোপানো শব্দ আসছে। তখন নীরব একটু সাহস করে ম্যাডামের চোখের দিকে তাকিয়ে দেখে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন নীরব মাথা নিচু করে বলল, ম্যাডাম আপনি এইখানে? তখন ম্যাডাম নীরবের কলার চেপে ধরে রাগী গলায় বলল, তাহলে কই থাকবো? আগে বলো, সিগারেট কোন সাহসে খাচ্ছিলে? কথাটি ম্যাডাম ধমক দিয়ে বলল। তখন নীরব বলল,
আমার দোষ নেই, সব দোষ ফাহাদের। ও আমায় জোর করে দিছে খেতে। এদিকে ফাহাদ ম্যাডামকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। তখন ম্যাডাম বলল, দিলেই খেতে হয়? কোথায় ফাহাদ? দোকানে ওই তো। নীরব দেখাতে গিয়ে দেখে কেউ নাই। তখন ম্যাডাম বলে উঠল, কেউ নাই তো? শালা হারামি একা রেখেই পালিয়ে গেছে। তখন নীরব বলে উঠল, ভয়ে হয়তো পালিয়ে গেছে আপনাকে দেখে। তুমি জানো না সিগারেট কতটা ক্ষতিকর, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? বাজে আরো নেশা করো নাকি? না ম্যাডাম, আমি এমন ছেলে নই। আর আমি জানি সিগারেট ক্ষতিকর, তাই তো ম্যাডাম ছেড়ে দিয়েছি, খাই না। কিন্তু জোর করে দেয় বলে মাঝে মধ্যে খাই, আর খাবো না। প্রমিস করো। এইবার কলার ছাড়ুন। তখন ম্যাডাম ছেড়ে দিয়ে বলল, তুমি জানো এতে তোমার ঠোঁটের ক্ষতি হচ্ছে, তোমার স্ত্রীর সমস্যা হবে তখন। স্ত্রীর? আমি তো বিয়েই করলাম না এখনো। তো কি হয়েছে, করবে তো। চলো, আমি থাকতে সিগারেট খেতে দিব না, পরে হয়তো আমারই সমস্যা হবে। এটা বলেই নীরবকে কিছু না বলতে দিয়ে তার হাত ধরে টেনে সেই দোকানে নিয়ে গিয়ে বলল, কাকা, এই ছেলের কাছে আর কখনো কোনো সময় সিগারেট বিক্রি করবেন না, করলে পরে সমস্যা হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম নীরবকে টেনে নিয়ে নীরবের বাসায় যাওয়ার আগ পর্যন্ত যতগুলো দোকান ছিল সবগুলোতে সিগারেট দিতে না করে গেল। নীরব অবাক হয়ে তার ম্যাডামের এইগুলো দেখছিল, কিছুই বলছিল না। নীরব তার বাসার কাছে যাওয়ার পর ম্যাডামকে বলল, ম্যাডাম হয়েছে, বাসায় এসে গেছে, এই তো এখানে, এবার ছাড়ুন। আর শোনো। ম্যাডাম নীরবের হাতটি ছেড়ে দিয়ে তখন নীরবের ঠোঁটে হালকাভাবে হাত দিয়ে ধরে বলল, ঠোঁটের যত্ন নাও বেশি ভালো করে। কেন? যা বলছি তাই করো। এটা বলেই ম্যাডাম মুচকি হাসি দিয়ে চলে গেল। নীরব অবাক হয়ে ভাবছে ম্যাডামের এইগুলো কাণ্ডের কথা। কিছুই বুঝলাম না, অদ্ভুত আচরণ করছে কেন? এটা বলে আবারও ভাবতে লাগলো নীরব, অধিকার খাটাতে চাইছে কেন। তখন নীরব নিজে নিজেকে বলে উঠল, তাহলে কি প্রেমে পড়ে গেছে ম্যাডাম? পারলেও কাজ হবে না, আমি পড়বো না। সিনিয়রের হয়তো সিনিয়র বলে শাসন করেছে। এটা বলে হাসতে হাসতে বাসায় চলে গেল। গিয়ে দেখে এখনো তার ছোট ভাই আবির আসে নাই। তখন নীরব বলে উঠল, পেয়েছি, এখনই আম্মুকে বলবো আবির স্কুলে রেখে মেয়ে নিয়ে ঘোরে। এটা বলে নীরব দৌড়ে তার মায়ের রুমে গিয়ে দেখে আবির আগে থেকেই বসে আছে। নীরব আবিরকে দেখে অবাক। তখন নীরব বলল, কিরে তুই কখন আসলি? অনেকক্ষণ আগে আসছি। বেঁচে গেলি। যা, তুইও এখন হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। ঠিক আছে। তখন নীরব গিয়ে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। খেয়ে বাকিটা সময় ঘরে বসেই কাটিয়ে দিল। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে নীরবের ঘুম ভাঙল কারো কলে। তখন নীরব ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে? ভাইয়া, আমি আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। আল্লাহ দড়ি ফেলাও, আইয়া পরে উঠায় নাও আমারে। তখনই কেউ ফোনটা টান দিয়ে নিল। দেখে নীরবের ছোট্ট ভাই আবির। তখন আবির রিমাকে বলে উঠল নীরবকে শুনিয়ে, শুভ সকাল জান। ঠাড়া পড়বো, হারামি, তোর উপরে দূরে যা। তখন আবির নীরবকে বলে উঠল, বুঝি বুঝি, ঝলে সিঙ্গেল তো তাই। দূরে যা, সকাল সকাল তুই বড় ভাইয়ের লগে মজা লস। তখন বলে আবির রিমাকে বলল, জান জানো, রাত কাটে না তোমায় ছাড়া, ঘুম আসে না একলা একা। তোমাকে দেখতে না পাওয়া মনটা ছটফট করছে। হায় আল্লাহ, কোন দিকে তুমি অকটেল ককটেল অ্যাটম বম মিললাম আরো এডির উপর। তখন নীরবকে শুনিয়ে আবারও বলতে লাগলো, কোলবালিশ তো সিঙ্গেলের জন্য, আমার তো তুমিই আছো। জান, খুব শীঘ্রই বিয়ে করে হানিমুনে উগান্ডা যাব, আর ফিরে আসবো ফুটবল টিম তৈরি করে। তখন নীরব শোয়া থেকে উঠে বসলো। তুই খারা, তোর বিয়া হানিমুনে উগান্ডা যাওয়া বের করছি। তখন আবির ফোনটা নিয়ে দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর নীরবকে শুনিয়ে শুনিয়ে বলল, জান। ওরে এত চুম্মা দিস না, এটা মোবাইল, অজ্ঞান হয়ে যাবে, নাট বল্টু সব খুলে পড়ে যাবে। তাহলে তোমার কি? আমার গার্লফ্রেন্ডকে দিচ্ছি, সিঙ্গেল পোলাপন ধরে যাও। আমি পোলাপান, আম্মা কই তুমি? এটা বলে দুঃখে তার আম্মুর কাছে চলে গেল। গিয়ে দেখে রান্নাঘরে। তখন নীরব গিয়ে বলল, আম্মা আম্মা, তাড়াতাড়ি একটা বিয়া করে দাও তো। নীরবের আম্মু তখন কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠল, এই ধর চামিচ, তুই একটু তরকারিটা নাড়া দিস, আমি একটু আসছি মাছ নিয়ে। এটা বলেই নীরবকে দিয়ে চলে গেল। তখন নীরব তরকারি আস্তে আস্তে নাড়া দিতে লাগলো আর বলতে লাগলো, হালার কপাল, আমার কেউ বুঝে না, চাইলাম বউ দিল চামিচ ধরিয়ে। তখনই নীরবের আম্মু চলে আসলো আর বলল, যা গোছল করে রেডি হয়ে জলদি আয়, কলেজের সময় হয়ে যাচ্ছে।
কি আর করা, যাচ্ছি। এটা বলে নীরব তার রুমে সে ব্রাশ করতে লাগলো। কিছুক্ষণ পর গিয়ে গোসল করে সে রেডি হতে লাগলো। তখন আবির এসে মোবাইল ফোন দিয়ে গেল। আবিরও রেডি হয়ে গেছে। তারপর দুজন খাবার টেবিলে গিয়ে বসে পড়ল। তখন তার আম্মু খাবার দিল। খাবার খেতে খেতে বলল, আব্বু কোথায় চলে গেছে? বললো কাজের চাপ বেশি তাই চলে গেছে। এটা বলে নীরবের আম্মু রান্নাঘরের দিকে গেল। তখন নীরব আবিরকে বলল, স্কুলে দিয়ে আসতে হবে নাকি তোর গার্লফ্রেন্ড এসে নিয়ে যাবে? তোমার যেতে হবে না, তুমি খেয়ে কলেজ যাও, আমি রিমার সাথে যাব। ঠিক আছে। এটা বলে নীরব খাবার খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিল। ততক্ষণে আবির চলে গেছে। তারপর নীরব তার আম্মুকে বলে বেরিয়ে পড়ল বাসা থেকে। বেরিয়ে ফাহাদকে কল দিল, কিন্তু ফাহাদ আগেই কলেজে চলে গেছে বলল, আর কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আবিরকে জলদি আসতে। তখন নীরব দুই কানে হেডফোন গুঁজে একটা গান প্লে করে রাস্তার একপাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। কিছুটা পথ যেতেই হঠাৎ একটা রিক্সা থামলো নীরবের পাশে এসেই। তখন নীরব লক্ষ্য করে দেখলো ম্যাডাম নীরবকে কিছু বলছে। তখন নীরব হেডফোন খুলে ফেলল। তখন ম্যাডাম বলল, এদিকে আসো। নীরব তখন একটু কাছে গিয়ে বলল, বলুন ম্যাডাম। ওঠো রিক্সায়। না, আমি হেঁটেই যেতে পারবো। এটা বলে নীরব একটু ম্যাডামের দিকে তাকিয়ে দেখলো ম্যাডাম আজ নেভি ব্লু শাড়ি পরেছে, সাথে লম্বা হাতে ব্লাউজ, ঠোঁটে লিপস্টিক আর ছোট একটা কপালে টিপ, হাতে অনেকগুলো চুড়ি। নীরব ম্যাডামকে দেখে এক বস্তা ক্রাশ খেয়ে গেছে। খুবই সুন্দর লাগছিল ম্যাডামকে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ম্যাডাম বলল, এমনিতেই লেট হয়ে গেছে, হেঁটে গেলে আরো লেট হবে। উঠো বলছি, না তো খুব খারাপ হবে। এই কথা শুনে নীরবের হুঁশ আসলো, কই যে চলে গেছিল ক্রাশ খেয়ে। তখন নীরব বলে উঠল, আপনি একজন মেয়ে, আমি ছেলে, দুজন একসাথে গেলে মানুষ অনেক কিছু ভাবতে পারে। যে যা ভাবার ভাবুক, তাতে কি হয়েছে? নিজে ঠিক তো সব ঠিক, কথা কম বলে উঠো বলছি। আমি হেঁটে গেলেই ভালো হতো। উঠতে বলছি না, আমি কি নেমে আসবো? আচ্ছা ঠিক আছে, উঠছি। এটা বলে নীরব রিকশায় উঠে আসলো আর রিকশা চলতে শুরু করলো। নীরব উঠে বসতেই তখন নীরবের কেমন জানি লাগতে শুরু করলো। এই প্রথম কোনো মেয়ের সঙ্গে বসে রিকশা দিয়ে যাচ্ছে, তাই একটু অন্যরকম লাগছে। তখন নীরব ম্যাডামের থেকে একটু দূরে বসার ট্রাই করতে লাগলো, কিন্তু কাজ হচ্ছে না। ম্যাডাম চেপে সেই নীরবের সাথেই ঘেঁষে বসতে লাগলো। রিকশায় তো এমনিতেই জায়গা নেই, তাই আর দূরে যেতে পারলো না। তখন ম্যাডাম রিকশার কাভার উঠিয়ে নীরবকে একটা টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে এসে আস্তে করে বলে উঠল, দূরে যাচ্ছ কেন? কাছে আসো, না তো পড়ে যাবে তো। নীরব কি বলবে বুঝতে পারছে না, একদম কাছে চলে গেছে নীরব ম্যাডামের। তখন ম্যাডাম আবারও বলে উঠল, কেমন লাগছে আজ আমাকে? নীরব তখন তুতলাতে তুতলাতে বলল, খুব খুব সুন্দর। তাই? এটা বলেই ম্যাডাম নীরবের হাতটি ধরে আস্তে আস্তে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। আর নীরব তো কাঁপা শুরু করেছে। যখনই ঠোঁট জোড়া এক করতে যাবে তখন রিক্সা চালক বলে উঠল, ম্যাডাম কই নামবেন? এইখানে কি? রিক্সা চালক কথাটি সামনে তাকিয়ে বলল। তা শুনে ম্যাডাম তাড়াতাড়ি নীরবের ঠোঁটের থেকে দূরে চলে আসলো। হ্যাঁ, সামনে গেটের দিকে রাখেন। তারপর গেটের সামনে নিয়ে দাঁড় করালো রিক্সা। আর ম্যাডাম বলে উঠল, আমি ভাড়া দিচ্ছি, তোমার দিতে হবে না। এই বলে ম্যাডাম ভাড়া দিয়ে সাথে সাথে চলে গেল। আর নীরব রিক্সায় বসেই আছে আর ভাবতে লাগলো কি করছিল এগুলো ম্যাডাম। তখনই কোথা থেকে ফাহাদ এসে বলতে লাগলো, বাহ দোস্ত, ভালোই চলছে তাহলে, এক রিকশায় পাশাপাশি বসে হাতটা ধরে। বাহ, কি দৃশ্য। তখন নীরব রিক্সা থেকে নেমে বলল, দূর, তুই যেগুলো ভাবছিস সেগুলো কিছুই না। কলেজ আসতে লেট হচ্ছে তাই ম্যাডাম লিফট দিল। তুই বলছিস একটা, তোর চোখ বলছে আরেকটা, কিন্তু সত্যি তো। আরে সত্যি বলছি, মিথ্যা কেন বলবো? আচ্ছা বুঝতে পারছি, চল কলেজ মাঠের কোনটায় গিয়ে বসে কথা বলি। তাই করি, চল। তখন নীরব আর ফাহাদ গিয়ে মাঠের এক কোণায় বসে পড়ল। আর বসার পর ফাহাদ বলল, আজ ম্যাডামকে একটু বেশি সুন্দর লাগছে তাই না? সত্যি খুবই সুন্দর লাগছে আজ। ওই কাজল কালো চোখ, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, নেভি ব্লু শাড়ি, লং হাতা ব্লাউজে খুব সুন্দর লাগছে। এ যেন একটা পরি উঠে এসেছে কোনো স্বর্গ থেকে। বাবা, তুই তো দেখি সবই মুখস্থ করে ফেলছিস, এক এক করে সব দেখে দেখে আসছিস মনে হয়। তার মানে তুই ক্রাশ খাইছিস নিশ্চয়ই। দূর, ক্রাশ খাবো আমি, তারপর আবার সিনিয়রের উপর? হা হা হা, হাসালি আমায়। এতে হাসির কি হলো?
তুই যেভাবে বলছিস কেউ ক্রাশ না খেলে এমন করে বলতে পারে না। আরে না, জাস্ট একটু সুন্দর লাগছে তাই প্রশংসা করলাম। ও আচ্ছা, তাই বল। আমি মনে করলাম ক্রাশ খেয়েছিস। সুন্দর লাগছিল ক্রাশ খাওয়ার মতোই, কিন্তু সিনিয়রের উপর কখনো ক্রাশ খেলে চলবে না, কারণ খেলেই বাস। যদি ক্রাশ খাই, প্রেম করব না, করলেই বিপদ আছে। রাগ দেখালে বলবে, উল্টোপাল্টা কথা বলবে, সম্মান দিয়ে কথা বলতে বলবে। সে যা বলবে তাই করতে হবে, সিনিয়র বলে কিছু বলাও যাবে না তাকে। আর যদি প্রেমের বাঁধনে একেবারে জড়িয়ে তারপর বিয়ে হয়, তাহলে তো জীবন পুরাই নিমপাতা হয়ে যাবে। কে বলছে তোকে? বলবে কি, দেখিস না সাব্বিরের কি অবস্থা? সারাদিন ঘরে সব কাজ করে, কিছু বললে বলে আমি সিনিয়র, আমায় আবার বলিস কাজ করতে। তখন কিছুই বলতে পারে না বেচারা। দেখিস না বেচারা বিয়ে করে ঘর থেকে বের হতে পারে না, বউ তাকে বের হতে দেয় না, সারাদিন কাজের উপর রাখে। আচ্ছা, একদিন সাব্বিরের বাসায় গেলে কেমন হয়? ভালোই হবে। অনেক দিন দেখা হয় না, কিছুদিন পর নিশ্চিত দুজনে গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজ ঝুমুরকে দেখতে পাচ্ছি না, কোথাও কলেজে আসেনি? না, আজ কলেজ আসেনি। খুব বাঁচা গেল, নয়তো আজও র্যাগিং করতো। হয়তোবা। আচ্ছা এখন চল, ক্লাসে যাই, সময় হয়ে গেছে। আচ্ছা চল। এটা বলে তখন উঠে ক্লাসরুমে যেতে যেতে নীরব ভাবতে লাগলো। না, ম্যাডামের থেকে দূরে থাকতে হবে। যে করে হোক, বুঝতে পারছি ম্যাডামের মতিগতি ভালো না। আমিও চাই না সিনিয়রের সঙ্গে প্রেম করতে। তারপর নীরব আর ফাহাদ দুজনে ক্লাসে যেতে লাগলো। তখনই তাদের ক্লাসের একজন ছাত্রী নাম ফারহানা তাদের কাছে দৌড়ে আসলো আর বলল, কেমন আছেন আপনারা? জি, ফাটাফাটি, একদম বিন্দাস আছি। আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, আমি কি আপনাদের বন্ধু হতে পারি? তখন ফাহাদ বলে উঠল, যাক, আমাদের বন্ধুত্বের মেম্বার আর একজন বেড়ে গেল। ফারহানা, অবশ্যই হতে পারো। তাহলে তুমি বা আপনি করে বলা যাবে না, তুই করে বলতে হবে। ঠিক আছে, রাজি। ঠিক আছে, এখন চল ক্লাসে যাওয়া যাক, পরে কথা বলা যাবে। চলো। তারপর নীরব, ফাহাদ, ফারহানা ক্লাসে চলে গেল। গিয়ে ক্লাসে বসার কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাসে আসলো। তখন সবাই দাঁড়িয়ে গেল ম্যাডামকে দেখে। ম্যাডাম ভেতরে আসার পর বলল, বসো সবাই। তখন সবাই বসে পড়ল। তখন ম্যাডাম বলল, গতকাল যে পড়াগুলো দিয়েছি সবাই কি শিখে আসছো? তখন সবাই হ্যাঁ বলল, কিন্তু নীরব আসতে বলল না, আর ফাহাদ কিছুই বলেনি, চুপ করে রইল। গতকাল রাতে নীরব কিছুই পড়েনি, তাই না বলল আসতে। তখন ম্যাডাম বলল, গুড, তাহলে আমি সবাইকে জিজ্ঞেস করছি। তখন সবাই হ্যাঁ বলল। তখন ম্যাডাম প্রথমেই ফাহাদকে বলল, ফাহাদ তুমি দাঁড়াও আর বলো। তখন ফাহাদ দাঁড়িয়ে বলল, আসলে ম্যাডাম, হয়েছে কি, মশার অত্যাচারে আর গতকাল পড়তে পারিনি। তখন সবাই ফিক করে হেসে দিল। ম্যাডাম একটু হেসে রেগে উঠল। তখন ম্যাডাম মনে মনে বলল, এই তো পেয়েছি সুযোগ, এখনই সিগারেট খাওয়ানোর প্রতিশোধ নিতে হবে। তখন ম্যাডাম কাছে গিয়ে ফাহাদকে বলল, কি জানি বললে, আবার বলো তো একবার। তখন ফাহাদ ভয়ে ভয়ে বলল, হ্যাঁ না মানে এইগুলো আমার প্রশ্নের উত্তর না, যেটা বলছি সেটার উত্তর দাও। না ম্যাডাম, আমি পারি না। তখন ম্যাডাম রেগে গিয়ে ফাহাদকে বলল, হাত দাও। তখন হাত দিল ফাহাদ, আর ম্যাডাম তখন ফাহাদকে জোরে 5টা হাতে বাড়ি দিল আর বলল, কানে ধরে দাঁড়িয়ে থাকো, আমার সারা ক্লাসে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ মন খারাপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন ম্যাডাম নীরবকে আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি কি শিখে আসছো? তখন নীরব মাথা নেড়ে না বলল। তখন ম্যাডাম বলল, দুষ্টু কোথাকার। এই বলে তখন ম্যাডাম নীরবের গালে একটু টান দিয়ে হেসে চলে গেল। তখন নীরব মনে মনে বলল, শয়তান মাইয়া, খালি গালে টানে, এটা কি রাবার নাকি? ফালতু। ম্যাডাম আমার মাসুম গালটারে টেনে লম্বা করে ফেলছে। যাই হোক, বুঝলাম না ম্যাডাম আমায় কিছু বলেনি কেন। তখন ফাহাদ আসতে বলল, কিরে, তুই না বলি পড়া পারিস না, তাহলে ম্যাডাম কিছু বললো না কেন? তখন নীরব একটু ভাব নিয়ে বলল, আরে কে বলেছে পারি না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, তাই কিছু বলেনি। আমি কিন্তু তোর সাথেই বসে আছি, আমার সাথে মিথ্যে কথা বলে কোনো লাভ নাই, এটা চিটিং। হ্যাঁ, তোকে কিছু বললো না? বুঝতে যখন পারছিস তখন আবার জিজ্ঞেস করিস কেন? আমি কি জানি না কি? আমি বুঝতে পারছি ম্যাডামের মনে তোর প্রতি কিছুটা ভালোবাসা জন্মেছে, তাই এমন করছে। খুব তাড়াতাড়ি সেটা আরো বেশি ভালোবাসায় রূপ নেবে। বলিস কি? তাহলে তো বেচারি ছাকা খাবে আমায় না পেয়ে। দেখা যাবে কি হয়। তখন ম্যাডাম গিয়ে আর একজনকে জিজ্ঞেস করলো। সে ঠিক মতো বলতে পারছে। তখন ম্যাডাম আর কাউকে জিজ্ঞেস না করে বলল,
সবাই লিখে নিয়ে আসো, আমি দেখবো। আর ফাহাদ, তুমি বসে পড়ো, আজকের মতো ছেড়ে দিলাম, লেখা শুরু করো। তারপর সবাই লিখতে শুরু করলো। নীরব তো পারে না, তবুও যতটুকু পারে লিখলো। তারপর ম্যাডামের কাছে জমা দিল খাতা। কিছুক্ষণ পর সবার খাতা দেখে বলল নিয়ে যেতে। তখন যে যার খাতা নিয়ে বসে পড়লো। আর নীরব তখন তার খাতা নিয়ে এসে দেখে অবাক হয়ে গেছে। তার কারণ খাতায় লেখা, কলেজ শেষে অবশ্যই আমার জন্য অপেক্ষা করো, আমি আসব। যদি আমার রেখে যাও তাহলে সত্যিই পরের দিন খুব মারবো। নীরব তো অবাক হয়ে গেছে। তখন নীরব ম্যাডামের দিকে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন নীরব তার চোখের দিকে তাকাতেই চোখ মারল। নীরব তো আরো অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম হাসতে লাগলো। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। নীরব আর ফাহাদ একে একে সব ক্লাস শেষ করে বের হলো। কলেজের গেটের সামনে গিয়ে নীরব ফাহাদকে বলল, কি কাজ রে তোর কলেজে এখন? ম্যাডাম বলল দাঁড়িয়ে থাকতে, তার জন্য তাই। বাবা, তাই নাকি? আচ্ছা, তা তোকে বললো কখন ম্যাডাম এই কথা? খাতায় লিখে দিয়েছে। ও আচ্ছা, নিশ্চয়ই তোকে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে, তাহলে আর কি করা, থাক আমি যাচ্ছি। তারপর ফাহাদ চলে গেল। নীরব তখন দাঁড়িয়ে রইল। তখনই ফারহানা এসে বলল, কি রে, এখনো বাসায় যাসনি তুই? না রে, কাজ আছে তাই দাঁড়িয়ে আছি। আচ্ছা চল, ফুচকা খাই গিয়ে, অনেকদিন হলো খাই না, আয়। না, তুই গিয়ে খেয়ে আয়, আমি যেতে পারবো না, কাজ আছে। আরে রাখ তোর কাজ, আয় বলছি, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। এই বলে নীরবকে ফারহানা হাতে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তখনই ম্যাডাম এটা দূর থেকে দেখতে পেল। দেখে রেগে আগুন হয়ে গেল। তারপর ম্যাডাম তাড়াতাড়ি গেল তার ব্যাগ নিতে। এদিকে ফারহানা নীরবকে কলেজের বাইরে নিয়ে গেল। একটা ফুচকার দোকানে গিয়ে বসিয়ে 2 প্লেট ফুচকা দিতে বলল। তখন নীরব বলল, আচ্ছা, তোরা কয় ভাই বোন ফারহানা? 2 বোন আমরা, আর তোরা? আমরা 2 ভাই। তখনই ফুচকা দিল দুজনকে, আর দুজন ফুচকা নিয়ে তখন খেতে লাগলো। ফারহানা তখন একটু হেসে কথা বলতে লাগলো, সাথে নীরবও। তখনই ম্যাডাম আসলো তাদের সামনে, এসে রাগে ফুঁসতে লাগলো। আর নীরবের দিকে ভয়ঙ্কর রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল ম্যাডাম। তখন নীরব ম্যাডামের দিকে তাকিয়ে লক্ষ্য করলো ম্যাডামের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। নীরব ম্যাডামের রাগ দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তখন ফারহানা বলল, ম্যাডাম আপনি এখানে বসেন। ম্যাডাম ফুচকা খাবেন? তখন ম্যাডাম ফারহানাকে রাগী গলায় বলল, তুমি একে নিয়ে এখানে আসছো কেন? আর কে সাহস দিল তার হাত ধরার? নীরব আর ফারহানা দুজনেই অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম নীরবকে বলল, আমি তোমাকে কি বলছি ক্লাস শেষ করে দাঁড়িয়ে থাকতে আমার জন্য, আর তুমি সোজা একে নিয়ে চলে আসলে ফুচকা খেতে? তোর কত বড় সাহস, অন্য মেয়ের সাথে ফুচকা খাচ্ছিস, আবার হেসে হেসে কথা বলছিস, আবার হাত ধরে ধরে এইখানে আসার কে সাহস দিল তোকে এত? এটা শুনে নীরব আর ফারহানা দুজনেই আরো বেশ অবাক হয়ে গেছে। ম্যাডাম প্রচন্ড রেগে আছে। তা দেখে ফারহানা ব্যাপারটা বুঝতে পারছে। হাত ধরে আসাতে হেসে হেসে কথা বলাতে তা দেখে ম্যাডামের জেলাস ফিল হচ্ছে। ফারহানার আর বুঝতে বাকি রইল না ম্যাডাম যে ভালোবাসে। ম্যাডামের এমন ব্যবহার দেখে তখন ফারহানা বলতে লাগলো, আসলে ম্যাডাম হয়েছে কি, আমি আসার সময় দেখলাম নীরব একা দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম দুজন মিলে ফুচকা খেয়ে আসি। যখন নীরবকে বললাম তখন আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আসি ফুচকা খেতে। আর ম্যাডাম অন্য কিছু ভাববেন না, আমরা দুজন খুব ভালো বন্ধু, তাছাড়া কিছু না ম্যাডাম। এই কথা শুনে তখন মনে হলো ম্যাডাম চিন্তা মুক্ত। ম্যাডাম তার বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে চুপ করে রইল, আর কি জানি ভাবতে লাগলো। কিছুক্ষণ পর ম্যাডাম শান্ত গলায় বলল, সরি, রাগ করো না, আসলে আমার একটু রাগ বেশি, তাই রাগের মাথায় বেশি বলে ফেলেছি, মাথা ঠিক ছিল না দেখে। সমস্যা নেই ম্যাডাম, বুঝতে পারছি, আসেন বসেন, ফুচকা খাই। না, তোমরা খাও। আরে আসেন তো। ফারহানা তখন ম্যাডামের হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিয়ে আরও 1 প্লেট ফুচকা দিতে বলল দোকানদারকে। এদিকে নীরব কোনো চিন্তা ছাড়াই সে তার মতো করে ফুচকা খাচ্ছে। ফ্রি বলে কথা, কে ছাড়ে খাওয়া, তাই কথায় কান্না দিয়ে ফুচকা খাওয়ায় মন দিল। কিছুক্ষণ পর ম্যাডামকে ফুচকা দিল। তখন ম্যাডাম আর ফারহানা খেতে লাগলো। ততক্ষণে নীরবের আর ফারহানার খাওয়া শেষ। তখন গিয়ে ফারহানা বিল দিয়ে দিল। তারপর কিছুক্ষণ পর খাওয়া শেষ হলে
ফারহানাকে বিদায় দিয়ে ম্যাডাম নীরবকে নিয়ে হাঁটতে লাগলো। তখন নীরব বলে উঠল, কিসের জন্য কলেজ শেষে দাঁড়িয়ে থাকতে বললেন? তোমার সাথে যাব বলে। আমার সাথে কেন যেতে হবে? একা যেতে পারেন না? পারি, কিন্তু যাব না, কারণ তোমার সাথেই যেতে ভালো লাগবে বলে। ব্যাপারটা কি বুঝলাম না, বলুন তো। এখনো না বুঝে থাকলে আর একটু অপেক্ষা করো, সবই বুঝিয়ে দিব। কি বলবেন এখনই বলুন। মন দিয়ে ভাবো, উত্তর পেয়ে যাবে। এত ভাবতে পারবো না, পরীক্ষা আসলেই ভাবি না, আর এখন হুদাই ভাবতে চাই না। তখনই ম্যাডাম একটা রিক্সা ডাক দিল। আসার পর ম্যাডাম রিক্সায় উঠে বলতে লাগলো, ওঠো রিক্সায়। আপনি না হেঁটে যাবেন? এখন রাস্তা ফাঁকা, মানুষ নেই কোনো, আর গাড়িও নেই, তাই রিক্সায় এখন মনে হচ্ছে ভালো সময়। কিন্তু তখন ম্যাডাম আবারও বলতে লাগলো কথা থামিয়ে, কোনো কথা নয়, উঠো। তখন নীরব বাধ্য হয়ে উঠল রিক্সায়। উঠে বসার পর তখন ম্যাডাম নীরবের হাত ধরে কাছে আসলো একদম। তখন নীরব বলল, কি করছেন? দূরে যান। দূরে গেলে কাছে টানে, কাছে গেলে আরো কাছে টানে। কি অদ্ভুত নেশা, মাতাল করার মতো। তোমার নেশায় আসক্ত করে দিচ্ছে আমায়। এত আসক্ত হওয়া ঠিক নয়, কারণ এতে ক্ষতি হবে জীবনের, আপনার সব কিছুর। তাই আগেই ওয়ার্নিং দেওয়া যাক। হোক না, তাতে কি হয়েছে? এই বলে ম্যাডাম ধীরে ধীরে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। যখনই ঠোঁট জোড়া এক করবে তখন নীরব বলে উঠল, এসে গেছি, বাসায় নামিয়ে দিন আমায়। তখন ম্যাডাম সরে গেল। তখন রিক্সা থামিয়ে দিল। তখন নীরব রিক্সা থেকে নেমে বলে উঠল ম্যাডামকে, আপনি হয়তো যা ভাবছেন তার উল্টো ভাবছি আমি, কথাটি মনে রাখবেন। যাই হোক ম্যাডাম, বাসায় যান, আর পাগলামি কমাতে হবে। এত কিছু শুনতে চাই না। শোনো, আগামীকাল কলেজ শেষে দাঁড়িয়ে থাকবে, কাজ আছে। তুমি হয়তো রাগ দেখাওনি, আমার যদি না পাই তাহলে সত্যি কিছু একটা হবে। ঠিক আছে। তখন ম্যাডাম চলে গেল আর নীরব দাঁড়িয়ে ভাবতে লাগলো। বুঝলাম না ম্যাডাম, কাছে থাকলে কিছু বলতে পারি না কেন? তখনই পেছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখে আবির আর রিমা দুজনে হাত ধরে হেঁটে হেঁটে আসছে। তখন কাছে আসার পর নীরব বলল, কি রে ব্যাটারিরা, স্কুল ছুটি? স্কুল তো ছুটি কবেই, কিন্তু আমাদের ছুটি মাত্র হবে। তখন রিমা বলে উঠল, ভাইয়া আগামীকাল আমার জন্মদিন, সবাইকে নিয়ে আসবে বাসায়, অনুষ্ঠান করা হবে, সেখানে সবাই আসবে। ঠিক আছে, আসবো। ভাইয়া আর একটা হেল্প করবে? কি করতে হবে? না মানে আমাদের বিয়ের কথাটা যদি একটু বাড়িতে বলে দিতে, তাহলে আগামীকাল বিয়ের কাজও হয়ে যাবে। নীরব তো এটা শুনে বেয়াক্কেল হয়ে গেছে। তখন সাথে সাথে বুকে হাত দিয়ে তখন নীরব বলে উঠল, কি? কার বিয়ের কথা বলবো? আমার আর আবিরের। আল্লাহ হার্ট অ্যাটাক না করিয়ে কোন দিকে তুমি একটা দড়ি ফেলাও। আইয়া পড়ি, কি কয় শিশু পোলাপান এখনই বিয়ে? আমরা শিশু না, বড় হয়ে গেছি। আগামীকাল যদি না হয় তাহলে বিয়ের তারিখ ঠিক করবে কি আমাদের? কি কয় এগুলা? এখন আমি বিয়ে করলাম না, আর তার আগে ছোট ভাই? তোরা যা বাপ, পাগল করিস না, এখন আর বলিস না হার্ট অ্যাটাক করবো। যদি না বলেন তাহলে কিন্তু আমরা পালিয়ে বিয়ে করব গিয়ে। এটা শুনে তো নীরব পাগল হয়ে যাওয়ার অবস্থা। তখন নীরব আবিরকে ধরে বলল, ওরে হারামি, কি ট্যাবলেট খাইয়ে নিয়ে আসছি সেটাকে? ছাড়ো তো, তুমি তো বিয়ে করতে পারবে না। হুদাই আমাদের নিয়ে মজা করছো। যান, তুমি যাও, ভাইয়া বলে দিবে, আমিও বলবো। ওকে ঠিক আছে, যান, যাচ্ছি। এটা বলে রিমা চলে গেল। তখন আবিরও চলে গেল। এদিকে নীরব এদের কথা শুনে হালকা করে একটু মরেই গেছে। সেখানে ঠাস করে বসে ভাবতে লাগলো। তখনই নীরবের আব্বু আসছে, তা দেখে বলল, শুয়ে নেই, এটাই ভাগ্য। বাসায় আয়, ওঠ। তখন নীরব উঠে বাসায় গিয়ে দেখে তার আম্মু রান্না করছে, আবির ঘরে। তখন নীরব ফ্রেশ হতে গেল কাপড় চেঞ্জ করে। নীরবের আব্বু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসে টিভি দেখতে লাগলো। তখন নীরব ফ্রেশ হয়ে গেল তার আব্বুর কাছে। তখন নীরবের আব্বু বলল, কিছু বলবি? কি বলবি বল, কি বলবি বল। আর এক গ্লাস পানি দিস তো নীরব। তখন নীরব এক গ্লাস পানি দিয়ে বলল, আমার 500 টাকা লাগবে। নীরবের আব্বু পানি খাচ্ছিল। তখন আবির এসে বলল, আব্বু, আমার 1000 টাকা লাগবে, গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই গিফট দেবো, আর আমি বিয়ে করব। এটা শুনে নীরবের আব্বুর মুখ থেকে সব পানি বেরিয়ে গেল, গলা দিয়ে আর নামলো না। এমন কথা শুনে ছোট ছেলের মুখ থেকে আর কাশতে লাগলো। তখন নিজেকে ঠিক করে বলল, কি বললি আবার বল তো হারামজাদা তুই।
এদিকে নীরব আবিরের কথা শুনে টাসকি খেয়ে গেছে, হার্ট অ্যাটাক করার মতো অবস্থা তার। তখন আবির তার আব্বুকে বলল, বলছি 1,000 টাকা লাগবে আমার, আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন, গিফট দেব। কি? এই তোর বয়স কত রে? এই বয়সেই গার্লফ্রেন্ড? আরে বাবা, এই বয়সে না তো কোন বয়সে? এখনই তো প্রেম করার বয়স। হারামজাদা, তোর বয়সে আমি পুতুল নিয়ে খেলতাম। এটা ডিজিটাল যুগ, এখন আর পুতুল চলে না। তোর শরম করে না এগুলো বলছিস? তোর বড় ভাইকে দেখছিস? আরে ধুর, বড় ভাই হচ্ছে দাদু ভাই, না করতে পারে প্রেম, না করতে পারবে বিয়ে। চুপ কর হারামজাদা। আমি বিয়ে করব, আমার গার্লফ্রেন্ডের নাম রিমা, তাকে বিয়ে করব আমি। আল্লাহ হার্ট অ্যাটাক না করিয়ে দড়ি ফেলাও, আইয়া পড়ি। কি বিয়ে? হুম। তোর বয়স কত রে? আর তোর বড় ভাইয়ের বয়স কত বলতো? আমার 12-13 বছর হবে, আর ভাইয়ের 19-20 বছর হবে। যেখানে তোর বড় ভাই এখনো বিয়ে করে নাই, সেখানে তুই কেমনে বলিস? শোনো, এখন বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড় হয়, তাই আগে আমি, পরে ভাই। পাগল করিস না বাপ আমারে। যা, তোর মাকে বল। কই গো নীরবের আম্মু, এদিকে আসো। আবিরের কথা শুনে তার আব্বুরও হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তখন নীরবের আম্মু আসলো আর বলে উঠল, কি হয়েছে বলো। শোনো তোমার ছেলের কথা, সে নাকি বিয়ে করবে। বিয়ে যে করবি, বিয়ে করে খাওয়াবি কি বউকে? কেন? 1 কেজি মুড়ি এনে দেবো, আর সাথে পানি খেয়ে থাকবে। তাহলে বউ আর তোর ভাত খাবে না। তাহলে তরকারি খাবে না, ভাত খেলে হবে। চুপ কর হারামজাদা, বেশি বুঝে। মানে তোর ঘরে থাকবে না। ঘরে না থাকলে বারান্দা থাকবে। ওহ আল্লাহ, তুই চুপ কর তো, বেশি বুঝে হারামজাদা। তোকে কথা বলতে কে বলেছে? বিয়েটা যে আমি করব। কি কি বলেছে গো নীরবের আব্বু এইগুলো? ঠিকই বলেছে, এতক্ষণ বলে বলে এগুলো আমার মাথা খাচ্ছে। তোর ভাই এখনো বিয়ে করেনি, তুই কেমনে বলিস? ভাই না করুক দাদা, আমার কি, আমি করব। শোন বাবা আমার, আগে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারণ মানুষ তোকে দেখবে না, দেখবে তুই কি করিস, কত টাকা কামাস। তুই এখনও অনেক ছোট, তুই আগে বড় হয়ে নে, লেখাপড়া কর, চাকরি নিবি, তারপর তোর বিয়ে দিব। তোর ভাইয়ের বিয়ে খুব শীঘ্রই দিব, তারপরও তো তুই করবি। আর তুই চিন্তা করিস না, তুই যাকে ভালোবাসিস তার সাথে বিয়ে দিব, কিন্তু তুই আগে লেখাপড়া ঠিক মতো করে নিজের পায়ে দাঁড়াবি তারপর। তাতে তো অনেক দেরি। হোক, সমস্যা নেই, আমরা গিয়ে কথা বলে আসবো, সব ঠিকঠাক করে আসবো। ঠিক আছে, তাহলে আগামীকাল জন্মদিন, সবাইকে বলেছে যেতে, গিয়ে কথা বলে আসবে। ঠিক আছে, এই নে 1,000 টাকা, যা। তখন আবির 1,000 টাকা নিয়ে নীরবকে বলল, শোনো, আগামীকাল স্কুল শেষে তুমি আর আমি মার্কেটে যাব, কিছু কিনে দেবে। এটা বলে আবির চলে গেল। নীরব বেচারা নিরীহ শিশুর মতো দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবতে লাগলো, হাই রে কপাল, ছোট ভাই প্রেম করে বিয়েও ফাইনাল হয়ে যাচ্ছে, আর আমি এখনো কোলবালিশ নিয়ে পড়ে আছি। তখন নীরবের আব্বু নীরবকে 500 টাকা দিল। নীরবের আম্মু রান্নাঘরে চলে গেল আর নীরব ঘরে চলে গেল। দুপুরের খাবার খেয়ে সারাদিন বসে ঘরে কাটিয়ে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীরব ফ্রেশ হয়ে নাস্তা খেতে গিয়ে টেবিলে বসে আছে। তখন আবির আসলো আর বলল, আজ স্কুলে দিয়ে আসবে, আজ রিমা আসবে না, বাসা অনুষ্ঠান তাই। ঠিক আছে। আর কলেজ শেষ করে আমায় নিয়ে মার্কেটে যাবে কিন্তু। ঠিক আছে। তারপর খাবার খেয়ে নীরব তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আবিরকে নিয়ে বের হলো। আবিরকে স্কুলে দিয়ে নীরব কলেজে চলে গেল। গিয়ে দেখে ফাহাদ আগেই এসে মাঠের এক কোণে বসে আছে। তখন নীরব গিয়ে ফাহাদের কাছে বসে বলল, কি রে হারামি, কি খবর? এই তো ভালোই। ওইটা কই ফারহানা? আসে নাই এখনো। ঝুমুর আসে নাই? না, শুনেছি তার আত্মীয় কারো বিয়ের মাঝে আছে। ও আচ্ছা। তখন ফাহাদ বলে উঠল, ওই দেখ দেখ, ম্যাডাম আসছে, কালো শাড়ি পরেছে, আজকে দেখতে লাগছে হেব্বি। তখন নীরব তাকিয়ে দেখে সত্যিই ম্যাডাম আজ কালো শাড়ি পরেছে, ম্যাচিং করে ব্লাউজ, হাতে কালো চুড়ি, কপালে ছোট্ট টিপ, চোখে কাজল তার। নীরব দেখেই আবার ক্রাশ খেয়ে নিল। তখন নীরব বলে উঠল, দূর, এই মাইয়া ক্রাশ খাওয়াইতে খাওয়াইতে তামা তামা করে লাইব আমারে। এত সুন্দর করে সাজুগুজু করলে তো খাবেই মনে হয়। হ্যাঁ, তোর জন্য এত সাজুগুজু করে। এত সুন্দর করে সাজুগুজু করতে হয় কেন? এমনিতেই নাজেহাল অবস্থা আমার, দূরে থাকতে চাইছি, যেতেই পারছি না। এই জন্য কবি বলেছিল সিনিয়র বারেই ক্রাশ খেতে হবে, দেখলেই 1000 বার
ক্রাশ না চাইলেও পড়বে তুমি প্রেমে, না দেখতে চাইলেও দেখবে তুমি, লুকিয়ে কোনো এক সময় বুঝে যাবে পড়ে গেছো তুমি প্রেমে। বাবা, ভালোই তো। তাহলে জলদি তুই বিয়ে কর, দাওয়াত খামো। ধুর হালা, চুপ কর। দেখ মনে চোখ বন্ধ করে নিলাম, গেলেই চোখ খুলবো, গেলে আমায় বলবি। ঠিক আছে। তখন নীরব চোখ বন্ধ করে বসে রইল। বেশ কিছুক্ষণ হয়ে গেল, ফাহাদ কিছু বলছে না। তখন নীরব জিজ্ঞেস করলো, কিরে গেল কি? চলে গেছে, চোখ খোলো। নীরব চোখ খুলে দেখে ম্যাডাম। তখন নীরব অবাক হয়ে বলল, আপনি কেন? ফাহাদ কই? ক্লাসে গেছে। এখন বলো তো কেমন লাগছে আমাকে? সে আর বলবো কি, ক্রাশ পাস সবই খেয়ে ফেলছি। এটা শুনে ম্যাডাম একটু লজ্জা পেল আর বলল, কলেজ শেষে দাঁড়াবে আমার জন্য, আজ মার্কেটে যাব। আমার ভাইকে নিয়ে যেতে হবে। আমিও যাব, নিয়ে যাব, কিন্তু আমায় ক্লাসে যাও। এটা বলে ম্যাডাম চলে গেল। তখন নীরব ক্লাসে গিয়ে ফাহাদকে দিল মার কিছু আর বলল, হালারপুর তোরে কি বলছিলাম, ম্যাডাম আসলে বলবি, তুই আমারে বলিস নাই কেন? না বলে চলে আসছিস। ম্যাডাম তো না করলো, তাই বলি নাই। তখনই ম্যাডাম ক্লাসে আসলো। তখন আর কিছু বলতে পারল না। সারাটা ক্লাসে ম্যাডামের দুষ্টুমি ছিল নীরবের সাথে বেশি চোখে চোখে। সব ক্লাস শেষ করে নীরব ফাহাদকে বলে পাঠিয়ে দিল ওর সাথে ফারহানাকে। নীরব দাঁড়িয়ে রইল ম্যাডামের জন্য। কিছুক্ষণ পর এসে বলল, সরি গো, লেট হলো একটু। চলো এবার তোমার ভাইয়ের কাছে। ঠিক আছে। হেঁটে যাবেন নাকি রিক্সা দিয়ে? তোমার যেভাবে ইচ্ছে। হেঁটেই যাই, বেশিক্ষণ লাগবে না, সামনেই। ঠিক আছে। এই বলে দুজন হাঁটতে শুরু করলো। কিছুটা সামনে যাওয়ার পর ম্যাডাম গিয়ে নীরবের হাতটি ধরল। তখন নীরব ছাড়িয়ে দিল, কিন্তু আবারও হাত ধরল ম্যাডাম নীরবের শক্ত করে। তখন নীরব বলে উঠল, কি করছেন রাস্তায়? হাত ধরছেন কেন? চুপচাপ হেঁটে যাও। বেশি কথা না বলে আমার মন চাইছে তাই ধরছি। নীরব চেষ্টা করে আর হাত ছাড়াতে পারছে না। তারপর বাধ্য হয়েই হাঁটতে লাগলো। আবিরের স্কুলের সামনে গিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে। তখন নীরব বলল, এইবার ছাড়ুন, সামনে ছোট ভাই আছে। যাই হোক, যাও তুমি। তখন আবির দেখেই দৌড়ে আসলো আর বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? আর এটা কি? এটা হচ্ছে আমাদের কলেজ ম্যাডাম। না, দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। ম্যাডাম তখন বলল, কি মনে হচ্ছে? মনে হচ্ছে জামাই বউ। এটা শুনে ম্যাডাম মুচকি হেসে দিল। তখন নীরব হাত ছাড়িয়ে বলল, চুপ কর। চুপ করবো কেন? প্রেম করছো ভালো কথা, বাসা বলো না কেন? তলে তলে ট্রাক চালাইও, আর জিজ্ঞেস করলে বলো হরতাল। বাহ! এটা শুনে ম্যাডাম হাসতে লাগলো। তখন নীরব বলল, মাইর দিব কিন্তু, চুপ। বাচ্চাদের সাথে এমন করে কথা বলো কেন? একে দেখে বাচ্চা মনে হচ্ছে আপনার? কার সাথে প্রেম করছেন বলেন তো ভাবি? আপনি আমার সাথে প্রেম করেন। একটা করছি, আরও একটা করি। তুমি প্রেম করো? আজ তার জন্মদিন, তাই মার্কেট যাই গিফট কিনতে। ভাবি, আপনি পছন্দ করে কিনে দেবেন। ঠিক আছে গো, চলো। এই বলে নীরবকে নিয়ে তখন একটা রিক্সা নিয়ে উঠে পড়ল। আবির ম্যাডামের কোলে বসলো। তখন রিক্সা চলতে লাগলো আর আবির বলে উঠল, ভাবি, আপনাদের প্রেম চলছে কতদিন? 1 বছর আগে। এটা শুনে নীরব অবাক। তখন আবির বলে উঠল, তাড়াতাড়ি বিয়ে করে চলে আসুন। খুব শীঘ্রই আসবো। জলদি আসেন ভাবি, কত কিউট। আমার ভাবি পছন্দ আছে, ভাই আর বলতে হবে। এটা শুনে ম্যাডাম কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর মার্কেটের সামনে গিয়ে নেমে গেল। তারপর 3 জন মিলে মার্কেটে যেতেই নীরব একটা দোকানের সামনে দাঁড়ালো। তখন নীরব লক্ষ্য করলো দোকানের ভেতরে 2-3টা মেয়ে, সেখান থেকে একটি মেয়ে দুষ্টুমি করে নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখ টিপ মারল। তা দেখতে পেল আবির। তখন বলে উঠল, ভাই ভাবি দেখেন, ভাইয়ের দিকে একটা মেয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর চোখ টিপ মারলো। আপনার সংসারে আগুন লাগাতে চাইছে। কোথায় কোথায় দেখি তো? ওই তো সামনে দোকানে বসে আছে, দেখেন। তখন ম্যাডাম দেখলো সত্যিই নীরবের দিকে তাকিয়ে হাসছে। তখন ম্যাডাম এটা দেখে প্রচণ্ড রেগে গেল। আর আবির তখন বলল, ভাবি, লাঠি নিয়ে আসবো নাকি রড নিয়ে আসবো, কোনটা? তখন ম্যাডাম রেগে বলল, রড নিয়ে আসো, লাঠি দিতে হবে না। এখান রড কোথায় পাই? ভাইয়া, তুমি একটা রড কিনে নিয়ে আসো তো, দেখি ভাবি আজ কেমন ফাইট করতে পারে। দূর, চুপ কর তো। চেয়ে আছে তো, এমন কি হয়েছে? কি হয়েছে মানে? এত তাড়াতাড়ি দ্বিতীয় টেম্পু তলে তলে চালাতে দেবো না। ভাবির সংসার ভাঙার ষড়যন্ত্র এটা। তোর কোন কালের ভাবি? বিয়ে হয়েছে কি যে তুই ভাবি বলছিস? আমি কি বলছি তোকে? শোনো, আজকালকার পোলাপানগুলো বড্ড চালাক আর মিথ্যাবাদী। উদাহরণ দিই একটা।
এটা থানায় চোর তার বাবাকে এনে দেখিয়ে বলল, এরা নিশ্চয়ই আমার পূর্ব বাংলায় নাম ছিল। এই থানায় এসে ছেলে বলছে না আমার তার। তোমার অবস্থাও তাই। তুমি আর কি সত্যি বলবে? ছোট ভাইয়ের কাছে যা তা না আছে। আল্লাহ একটা দড়ি ফেলাও না কে, আইয়া পড়ি। তখন আবির আবারও বলে উঠল, ভাবি দেখেন, এখনো মেয়েটা চেয়ে আছে। লুচ্চা মাইয়া অন্য জামাইয়ের দিকে নজর দেয়। মেয়েটাকে আমি তো পরে দেখে নিব। শোনো, তোমার কাছে রুমাল আছে? না, নাই। তখন ম্যাডাম তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে নীরবের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা মুখে বেঁধে নাও। কেন কেন? যেটা বলছি সেটা করো। এই মার্কেটের ভিতরে মুখে রুমাল বেঁধে ঘুরতে পারবো না। মাথা গরম করাবে না, এমনিতেই মাথা গরম হয়ে আছে। মাথা যেটা বলছি সেটা করো। নীরব ম্যাডামের এমন কথা শুনে বাধ্য হয়ে মুখে রুমাল বেঁধে নিল। তখন আবির বলে উঠল, আমার কিউট ভাইটা দেখলেন ভাবি? কত মেয়ের ক্রাশ। চলুন ভাবি, এবার আমার গিফট কেনা যাক। চলো। তখন আবির একটু সামনে যেতেই ম্যাডাম নীরবের হাত ধরে একটা টান দিয়ে কাছে এনে কানের কাছে গিয়ে বলল, যে আমার শুধু আমারই হবে। 1 ইঞ্চিও এদিক সেদিক হইতে পারবে না। 1% অন্য কারো হইতে পারবে না। কেউ আমার জিনিসের প্রতি নজর দিতেও পারবে না। এটা বলেই ম্যাডাম সামনে গেল। নীরব তো অবাক হয়ে গেছে এমন কথা শুনে। তখন সবাই মিলে একটা ইত্যাদির শপে গেল, মানে যেখানে যাবতীয় সবকিছু পাওয়া যায়। সেখান থেকে আবিরের গার্লফ্রেন্ডের জন্য সুন্দর করে একটা জন্মদিনের জন্য গিফট কিনে দিল দেওয়ার জন্য। তারপর নীরবকে আর আবিরকে দোকানের ভেতর বসিয়ে বলল, তোমরা বসো, আমি একটু আসছি। ঠিক আছে ভাবি। এটা বলে ম্যাডাম চলে গেল। নীরব আর আবির বসে রইল। 10 মিনিট হয়ে গেছে, তবুও ম্যাডাম আসছে না। নীরব উঠে বাহিরে যাবে, তখনই সেই মেয়েটি আসলো, যে মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে চোখ টিপ মেরেছিল। নীরবকে তখন এসেই বলল, সরি ভাইয়া, ক্ষমা করবেন, আমি জানতাম না আপনি বিবাহিত, একটা সন্তান আছে। নীরব তো মেয়েটির কথা শুনে অবাক। নীরব বিয়ে করলো কবে, আর তার পোলাপান হলোই বা কবে, কে বলল? তখন মেয়েটি আবারও বলে উঠল, আপনি যেমন কিউট, আপনার ছেলেটাও আপনার মতো কিউট, আর আপনাদের মানিয়েছেও ভালো। কিছুই মাথায় ঢুকলো না, কার কথা বলছে? তখন আবির বলে উঠল, দেশের যে অবস্থা তাতে দেখা যাচ্ছে এখন ছেলেদের কোনো নিরাপত্তা নেই। আজকাল মায়াগুলো ছেলেদের ইপটিজিং করে এসে পড়লাম। কই এসে বললাম রে বাবা, কবে দিনে আমারে তুলে নিয়ে যায়। আপনার ছেলে তো দেখি ভালো বলতেও পারে। কে ছেলে? কার ছেলে? তখন আবির বলে উঠল, হয়েছে নানি, আর বলতে হবে না। আপনি এখন যেতে পারেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা হ্যাপি ফ্যামিলি। আচ্ছা ভাইয়া, আমি যাচ্ছি। এটা বলেই মেয়েটা চলে গেল। নীরব কিছু বলতেই পারল না। তবে একটা জিনিস বুঝতে পারছে, ম্যাডাম কিছু একটা করেছে গিয়ে, তাই মেয়েটা আসছে। তখনই ম্যাডাম এসে হাজির। তখন আবির বলল, ভাবি কোথায় গিয়েছিলেন? একজনের সঙ্গে হিসাবটা মেটাতে। জানেন ভাবি, সেই মেয়েটা এসে ক্ষমা চেয়ে গেছে, আর আমায় আপনার ছেলে বলে গেছে। ভাইয়া নাকি বাপ। এটা বলেই হাসতে লাগলো। আবির তখন সাথে ম্যাডামও হাসতে লাগলো। তখন নীরব বলে উঠল, এইগুলা সব আপনি করছেন তাই না? এটা শুনে ম্যাডাম কথা ঘুরিয়ে না বলে আবিরকে বলল, চলো আবির, আরো অনেক কিছু কেনাকাটা করতে হবে। এটা বলে আবিরকে নিয়ে বের হলো সাথে নীরব। তারপর আরো বেশ কিছু কেনাকাটা করে বের হলো। বের হয়ে একটা রিক্সা নিয়ে সবাই বাসায় যেতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের বাসার সামনে আসতেই নেমে গেল। তখন ম্যাডাম বলল, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। সে কি ভাবি, আপনার কাছে ফোন নম্বর নেই? না। দিন, আমি ফোন নম্বর, ফেসবুক পাসওয়ার্ড সহ সব দিয়ে দিচ্ছি। কি? ওই, তুই আমার ফেসবুক পাসওয়ার্ড কি করে জানলি রে? পরিবর্তন করছি আমি, তাই। তোকে না আমি না করছি এইগুলো না করতে? চুপ করো, ভাবিকেই দিচ্ছি। তোমরা তো আজ আবিরের সাথে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে যাবে, তাই না? তো না, মানে আমার বাসায়ও আজ আমার ছোট্ট বোনের জন্মদিন ছিল, তোমরা আসলে খুশি হতাম। এখন আর সম্ভব নয়, ক্ষমা করবেন ম্যাডাম। ম্যাডাম মন খারাপ করে ফেলল। তখন একটা শপিং ব্যাগ নীরবের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তোমার জন্য। থাক না। নিতে বলছি, নাও। আর এটা পরে যেও, শার্ট এটাতে আছে। নীরব তখন ব্যাগটা নিয়ে নিল। আর তখন আবির বলে উঠল, ভাবি চলে যাবেন? হুম। ভিতরে আসেন, আপনার শাশুড়ির সাথে দেখা করে যান। অন্য একদিন আসবো, আজ বাসায় অনেক কাজ আছে, যেতে হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম বিদায় নিয়ে চলে গেল। তখন নীরব আর আবির ঘরে চলে আসলো। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। সন্ধ্যায় নীরব, আবির আর তার আম্মু মিলে চলল আবিরের গার্লফ্রেন্ড রিমার বাসায়।
ইতিমধ্যে রিমার আম্মু বেশ কয়েকবার কল করে ফেলেছে আসার জন্য। নীরবের আম্মু যেতে পারবে না কারণ তার অফিসে কাজের চাপ, তাই অফিস থেকে আসতে পারেনি। কিছুক্ষণ পর পৌঁছে গেল রিমার বাসায়। তাদের বাসায় গিয়ে দেখলো আত্মীয় স্বজনেরা আছে। তখন রিমা দেখে দৌড়ে এসে সালাম দিল নীরবের আম্মুকে। তখন উত্তর দেওয়ার পর রিমা নীরবকে বলল, এত লেট হলো কেন ভাইয়া? সেই কখন থেকে আমরা অপেক্ষা করছি। একটু লেট হয়ে গেছে। চলেন, আম্মু অপেক্ষা করছে। এটা বলে রিমা তার আম্মুর কাছে নিয়ে গিয়ে বলল, আম্মু, এই তো আমার শাশুড়ি এসে গেছে। এটা শুনে তো নীরব অবাক। কি সাংঘাতিক মেয়ে, ডাইরেক্ট শাশুড়ি বলে পরিচয় করিয়ে দিল। তখন রিমার আম্মু নীরবের আম্মুকে সালাম দিল। নীরবের আম্মুও সালাম দিল। উত্তর দেওয়ার পর রিমার আম্মু রিমাকে বলল, মামুনি, তুমি এখন তোমার বড় আপুকে নিয়ে আসো তো একটু গিয়ে, আমি কথা বলছি। তখনই পেছন থেকে বলে উঠল, আম্মু আর ডাকতে হবে না, আমি এসে গেছি। তখন নীরব পেছনে তাকিয়ে দেখেই তো পুরাই অবাক, কারণ এটা আর কেউ না, সামিয়া ম্যাডাম। তখন নীরব মনে মনে বলে উঠল, কাকে দেখছি এটা আমি? তাহলে কি রিমার বড় বোন সামিয়া ম্যাডাম? তখনই রিমার আম্মু নীরবের আম্মুকে বলল, তা কেমন আছেন বিআইন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আর বিআই সাহেব কোথায়, দেখছি না যে? আসলে নীরবের আব্বুর অফিসে কাজের জন্য আসতে পারিনি আজ অফিস থেকে। ও আচ্ছা, বিআই আসলে ভালো হতো, সব কথা বলে ফেলতাম। আমিও বলেছিলাম আসতে, কিন্তু কাজের জন্য আসতে পারেনি। তখন নীরব মনে মনে বলে উঠল, বাবা কি কপাল, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। তখনই নীরব আর আবিরকে উদ্দেশ্য করে রিমার আম্মু বলল, তা তোমরা কেমন আছো? তখন নীরব বলল, জি ভালো আছি। জি, আমিও ভালো আছি শাশুড়ি আম্মা। নীরব তো আবিরের কথা শুনে অবাক, সবাই অবাক হয়ে গেছে। তখন নীরব মনে মনে বলল, কি ইন্টেলিজেন্ট ছেলে ভাইরে, এত হেভি সাংবাদিক। রিমার আম্মু মুচকি হেসে দিল। তখনই সামিয়া আসলো আর তার আম্মু বলল, সামিয়া মা, ইনারা হচ্ছেন তোর ছোট বোনের বয়ফ্রেন্ডের পরিবার। তখন সামিয়া তাকাতেই অবাক নীরবকে আবিরকে দেখে। তখন সামিয়া বলে উঠল, আরে আবির, তোমরা? তুই তাহলে আগে থেকে চিনিস? তখন সামিয়া ম্যাডাম আবিরের গাল টেনে বলল, তাহলে তুমি আমার ছোট বোনটার মন চুরি করে নিয়েছো? তখন আবির বলল, ইস, লজ্জা লাগে তো, এগুলো বলে না। ইস, কি লজ্জা গো বাবা, লজ্জা একেবারে লাল হয়ে গেছে রিমার বয়ফ্রেন্ডটা। তখনই রিমা বলে উঠল, ওই ওই, বয়ফ্রেন্ড বলছিস কেন? আমার কিছুদিন পর স্বামী হবে। হয়েছে, আর বলতে হবে না। তখন রিমার আম্মু নীরবের আম্মুকে বলল, আচ্ছা বিআইন, আমরা রিমা আর আবিরের ব্যাপার নিয়ে অনুষ্ঠানের পর কথা বলি। ঠিক আছে, তাহলে চলুন এখন কেক কাটি গিয়ে। চলুন। রিমার আম্মু তখন সবাইকে বলল আসতে। জন্মদিনে বেশি লোক ইনভাইট করেনি, শুধু তাদের কাছের লোক ছাড়া। ও আর একটা কথা, রিমার আব্বু দেশের বাইরে গেছে একটা কাজে, আসতে বেশ কিছুদিন লেট হবে। তারপর সবাই আসলো আর রিমা জন্মদিনের কেক কাটতে লাগলো। তখন রিমা তার আম্মু আর তার বোনকে খাইয়ে দিল, তারপর আবিরকে খাইয়ে দিল। আবিরও রিমাকে খাইয়ে দিল। তারপর সবাইকে খাবার দেওয়া হলো। সবাই খেয়ে কিছুক্ষণ পরেই চলে গেল। শুধু নীরবরা আছে আবিরের ব্যাপারে কথা বলতে। তারপর গিয়ে সবাই একটা রুমে বসলো আবিরের ব্যাপারে কথা বলতে। তখন রিমার আম্মু বলে উঠল, বিআইন, এখন আমরা কি বলবো বলুন তো? রিমার আব্বুও নেই, আবার আবিরের আব্বু আসলো না। আমার মনে হয় তাদেরকে নিয়ে কথা বলা উচিত আবির আর রিমার ব্যাপারে। ঠিক আছে, আমিও তাই ভাবছিলাম। আমার মতামত হলো আবিরকে পছন্দ হয়েছে বেশ, কিন্তু এরা অনেক ছোট এখন, এদের দুজনের বয়স অল্প। রিমার আব্বু আসুক, তারপর না হয় সব কিছু বলবে বসে, তখন সিদ্ধান্ত নিবে বিয়ে বা কাবিন করিয়ে রাখলে রাখবে পরে। এটাই ভালো হবে। আপনার সাথে আমার কিছু কথা ছিল নীরবকে নিয়ে। বলেন। তাদের সামনে কথাগুলো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, নীরব বাবা, একটু তোরা সবাই বাহিরে যা তো। তখন নীরব আবির বাইরে চলে আসলো। তখনই রিমা এসে আবিরকে টেনে কোথাও নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, চলো আমরা একটু প্রেম করে আসি। ঠিক আছে, চলো জান্স। এটা বলেই দুজন চলে গেল কোথাও।
নীরব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সে কি করবে। তখনই সামিয়া ম্যাডাম এসে নীরবের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, কোথায় কি বলবেন? ম্যাডাম কোনো উত্তর না দিয়ে সোজা তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন ম্যাডাম? চলো, তোমার সাথে কথা আছে আজ অনেক, আজকেই সব বলতে হবে। ম্যাডাম কথাটা একটু রাগী গলায় বলল। নীরব এটা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন এগুলো আপনি? তখন নীরবকে কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরে ম্যাডাম বলল, তুই কি কিছুই বুঝিস না এত সাজুগুজু করি কেন আমি? মেয়ে মানুষ সাজুগুজু করতেই পারে, এতে আবার বোঝার কি হয়েছে? তুই কি আমার অদ্ভুত আচরণ দেখে কিছুই বুঝতে পারছিস না? এক রিকশায় বসে হাত ধরে যাওয়া, ঠোঁটের কাছাকাছি যাওয়া। কথা জিলাপির মতো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসাপটা বলুন তো, কি বলবেন? তুই তো আর আমায় পটাবি না। আমি যে তোকে পটাতে চাইছি, পড়ছিস না কেন? বুঝলাম না আপনার কথা কিছুই। উফ, অবুঝ বাচ্চা নাকি? জানিস প্রতিদিন কত প্রপোজাল পাই আমি, আমার জন্য বিয়ের ঘর আসে। তা বিয়ে করুন। কেন করব? কাউকে করব না, কারণ তোকে আমি ভালোবাসি। এটি কি মুখে বলে দিতে হবে? বুঝছিস না কেন? বিয়ে করলে তোকেই করব। কি? এটা কোনো দিন সম্ভব না। আপনি আমার সিনিয়র। সিনিয়র বলে কি হয়েছে? আমি সিনিয়রদের সঙ্গে প্রেম করব না, বিয়ে তো দূরের কথা। প্রেম যেহেতু করবি না, তাহলে আমার মনে তুই প্রেমের ঘন্টি বাজাইলি কেন সুইচ চেপে? আমি আবার কবে প্রেমের ঘন্টি বাজাইলাম সুইচ চেপে? সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন কাগজ পড়ে গেল, তখন এসে জ্ঞান দিতে কে বলেছিল? আমি তো সেদিন বাঁচালাম। বাঁচিয়েছিস না ছাই, এক দেখাই সব কিছু নিয়ে গেছিস। জানিস সেদিনের পর থেকে তোকে নিয়েই ভাবতে হয়। ছিলাম আনরোম্যান্টিক আমি, তোর প্রেমে পড়ে কত রোমান্টিক মুভি, নাটক, ড্রামা দেখে রোমান্টিক হতে হয়েছে তোর জন্য, জানিস? তাতে আমার কি? আমি তো পড়িনি, আর আমার প্রেম করে বয়স হয়নি। ছাড়ুন, আমি প্রেম করব না। মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব প্রেম না করলে। এই জন্য সিনিয়রদের সঙ্গে প্রেম করুম না। আমার বাসায় এসে আমার প্রপোজ ফিরিয়ে দিবি, এখনই মেরে বালি চাপা দিয়ে দিব। আর কি বললি? প্রেম করার বয়স হয়নি। চল আগামীকাল বিয়ে করে দেখবি পরের বছর এক সন্তানের বাবা হয়ে গেছিস। ভাগ্য ভালো হলে 2টা হবে। সিসি কি সব বলছেন? ঠিকই বলছি, অনেক সহ্য করছি, অনেক অপেক্ষা করছি। আর না, বল রাজি? না, আমি রাজি না। মাথা গরম করবি না। এটা বলে আরো শক্ত করে কলার ধরল। তখন নীরব ভাবতে লাগলো কি করবে সে। সিনিয়রদের সঙ্গে প্রেম করবে না। তখন অনেক ভেবে উত্তর দিল, আপাতত হ্যাঁ বলে দিবে, পরে বাসায় গিয়ে একটা প্ল্যান করে না বলবে। ঠিক আছে, কিন্তু আমি রাজি। ম্যাডাম এটা শুনে খুব খুশি। তখন বলল, সত্যি বলছো গো তুমি? তাহলে প্রপোজ করো। আমি তো হ্যাঁ বলছি, রাজি। তবু যদি প্রপোজ করতে বলো তাহলে আগামীকাল সুন্দর করে করব, কলেজ শেষে। ঠিক আছে, আগামীকাল করব প্রপোজ। আসো খালি, দেখাবো নে মজা। তখন ম্যাডাম কলার ছেড়ে জড়িয়ে ধরে বলল, শোনো না, আমার না একটা এখন ইচ্ছা পূর্ণ করব। কি সেটা শুনি আগে। মনে আছে আমি 2বার তোমার ঠোঁটে ঠোঁট রাখতে চাইছি, ছুঁয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। আমি মুভিতে দেখছি নায়ক নায়িকার ঠোঁটে ঠোঁট রেখে দুজন ঠোঁটগুলো চকলেটের মতো করে খায়। এইটাই দেখবো কেমন টেস্ট লাগে, একটু দেখবো। এখন না করবে না? এটা শুনে নীরব অবাক হয়ে গেছে। তখন বলল, এটা সম্ভব না, এখন এটা বিয়ের পরে সম্ভব। আমি এত কিছু শুনতে চাই না। এটা বলেই আর কোনো কথা বলতে না দিয়ে নীরবকে ম্যাডাম নীরবের ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। এদিকে নীরব চোখ বন্ধ করে আছে আর ম্যাডাম কিস করছে তার মতো করে। কিছুক্ষণ পর দরজা ঠকঠক শব্দ হলো। তখন নীরব ধাক্কা দিয়ে সরিয়ে দিল ম্যাডামকে। তখন বলে উঠল, টেস্ট তো অন্যরকম, খুবই মজা। বাহ, সরিয়ে দিলে কেন? তখনই বাহির থেকে রিমা বলে উঠল, আপু তুমি কি ঘরে? তখন ম্যাডাম বলে উঠল, কেন? নীরব ভাইয়া কোথায়? খুঁজে পাচ্ছি না। চলে যাবে তারা, কিন্তু নীরব ভাইয়াকে পাচ্ছি না। যা, আমি খুঁজে নিয়ে আসছি। ঠিক আছে, জলদি নিয়ে আসো। এটা বলে রিমা চলে গেল। তখন ম্যাডাম বলে উঠল, দেখি আরেকবার হয়ে যাক, এদিকে আসো। আমি চলে যাব। তখন নীরব আর কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে আসলো, ম্যাডামের আর কোনো কথাই না শুনে। নীরব ঘর থেকে বের হওয়ার পর তার মাথায় কিস করার দৃশ্যটা বারবার আসছে। ম্যাডামের ঠোঁটগুলো ভাসছে। নিজেকে কন্ট্রোল করে রাখলো এই চিন্তা ভাবনা থেকে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো, কিন্তু ম্যাডামের সাথে কোনো কথা বলতেই পারল না নীরব।
বাসায় এসে নীরব রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল আর ভাবতে লাগলো ম্যাডামের কথা। কিস করার দৃশ্যটা মনে হতেই অন্য রকম ফিল করতে লাগলো। তখনই নীরবের ফোনে কল আসলো। তাকিয়ে দেখলো অপরিচিত ফোন নম্বর। তখন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, কি করো জান? নীরবের আর বুঝতে বাকি রইল না এটা ম্যাডাম। তখন নীরব কিছু বলার আগেই আবার বলে উঠল, শোনো না, তোমার কাছে কেমন লাগলো তখন? তখন কেমন লাগলো তোমার? বলো বলো। নীরব কি বলবে বুঝতে পারছে না। তখন আবারও জিজ্ঞেস করলো একই কথা। তখন নীরব বলল, এটার উত্তর কি দিব জানি না। জানো, আমি অনেক খুশি। আমি না চাইতেই আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আম্মুকে বলার আগে আগেই সব বলে দিল। কি বুঝলাম না? পরে বলবো, আগামীকাল কলেজ শেষে। ঠিক আছে, তাহলে এখন ফোনটা রাখুন, ভাল লাগছে না কেন জানি। তাই আসো আদর করি। ধুর, এমনিতে উল্টাপাল্টা হয়ে গেছি, তার উপর আবার। এটা বলে নীরব ফোন কেটে দিয়ে বন্ধ করে শুয়ে ভাবতে লাগলো নানান কথা। সবে ম্যাডামকে নিয়ে। নীরব কি তাহলে সত্যিই প্রেমে পড়ে গেছে? না হলে ম্যাডামকে নিয়ে আজ এত ভাবছে কেন? আগে থেকেই একটু তার প্রতি দুর্বল হয়ে গেছে নীরব। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নীরব খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলো। আবির রিমার সঙ্গে চলে গেল। নীরব আবারও ম্যাডামকে নিয়ে ভাবতে ভাবতে যেতে লাগলো। তখনই দেখলো ওপাশ দিয়ে সাব্বির যাচ্ছে। তখন সাব্বিরকে দেখে দৌড়ে নীরব গিয়ে বলল, কিরে বউ, পাগল হালা, কেমন আছিস? তখন সাব্বির নীরবকে দেখে বলল, আর দোস্ত তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। বউ পেয়ে ভুলেই গেলি? আরে না, বলবো কেন? তা দেখতেই পাচ্ছি বিয়ের পর বউ পেয়ে ভুলে গেলি। বউ পাগল হালা। এইগুলা বলিস না। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর সিনিয়র বউ কেমন আছে? শুনলাম তোকে দিয়ে সব কাজ করায়। বললো তোকে এগুলা ফালতু কথা? তোর বাসার আশেপাশের লোক, তাদের কাজে এগুলা বদনাম করা। তোকে দিয়ে নাকি কাপড় ধোয়, কাজ করায়, তুই নাকি বউ পাগল, আরো কত কিছু শুনছি। শোন, তুই জানিস আমার মায়ের অপারেশন করেছি 3 মাস আগে পেটে। জানি। ডাক্তার ভারী জিনিস তুলতে নিষেধ করেছে, পানিতে হাত দিতে নিষেধ করেছে। আর আমার বউ মাঝে কিছুদিন অসুস্থ ছিল, বিছানা থেকে উঠতেই পারেনি। এখন কি আমি তাকে গিয়ে জোর করিয়ে কাজ করাবো? না, সেটা হয় না। তাই একটু নিজের কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর মাঝে মধ্যে তার সাথে একটু কাজে হেল্প করতাম গিয়ে। আমার বউ আমাকে খুবই ভালোবাসে। মানুষ যে বউ পাগল বলে। পরকীয়া অশ্লীলতার যুগে যে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে সততা আর কিছুই নেই। সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। ঠিক বলছিস। শোন, বিয়ে করলে সিনিয়র দেখেই বিয়ে কর, ভালোবাসা বেশি পাবি। আর বলিস না, অলরেডি পড়ে গেছি প্রেমে। বলিস কি, সত্যিই নাকি? আমাদের কলেজের ম্যাডাম গতকাল প্রেমে জড়িয়ে গেছি। তাহলে জমিয়ে প্রেম করে বিয়ে কর, দাওয়াত দিস। সিনিয়র মানেই ক্রাশ আর বেশি রোমাঞ্চ। তাই নাকি? আচ্ছা, আমি এখন যাই, একটু কাজ আছে। আচ্ছা, ফোন দিস আমায়। ঠিক আছে, যাচ্ছি। তারপর চলে গেল সাব্বির। আর নীরব কলেজে যেতে লাগলো আর ভাবতে লাগলো। শেষ পর্যন্ত সিনিয়র ম্যাডাম ছাত্রের প্রেমে পড়ল। যাই হোক ম্যাডাম, আমিও আন্নেরে ভালোবাসি। হি হি হি। তারপর নীরব কলেজে গিয়ে দেখলো ফাহাদ কলেজ মাঠে বসে আছে। তখন নীরব যাওয়ার পর ফাহাদ বলল, কিরে হারামি, কি খবর? আর খবর বলিস না, ঘটনা তো ঘটে গেছে। কেন, কি হয়েছে? গতকাল রিমার জন্মদিনে গিয়ে দেখি ম্যাডাম তার বড় বোন প্রপোজ করছে। আমিও অ্যাকসেপ্ট করে নিছি। ফাহাদ এটা শুনে তার মুখ থেকে এটা বের হলো, আই এম তো অবাক। তখন বলে উঠল, কি বলছিস তুই, সত্যি? বারে বাহ, কি কপাল! ছোট ভাই ছোট বোনের সাথে প্রেম করছে, আর বড় ভাই বড় বোনের সাথে প্রেম করছে। তাহলে ট্রিট কই দে। পরে দিমনি কলেজ শেষে। ঠিক আছে। তখনই ফারহানা আসলো আর এসে বলল, কি খবর তোদের দুজনের? আমি ভালো নাই। কেন, কি হয়েছে? সবাই প্রেম করছে, আমি পারলাম না। নীরব ম্যাডামের সাথে প্রেম করছে, আমি পারলাম না। ফারহানা তখন নীরবকে বলল, বলিস কি, সত্যি নাকি? রে, সত্যি। তাহলে ট্রিট দে। কলেজ শেষে ট্রিট দেওয়ানে। ঠিক আছে, চল তো একটু কলেজের সাইডে, তোর সাথে কথা আছে। কি বলবি বল এখানে। না, তুই সেখানে চল, নিরালায় বলতে হবে। ঠিক আছে ফাহাদ, তুই বসে থাক, আমি আসছি। ঠিক আছে। তারপর ফারহানা নীরব কলেজের সাইডে গেল। যাওয়ার পর নীরব বলল, কি হয়েছে বল। তোর কাছে টাকা হবে কিছু? আমি একটু সমস্যার মাঝে আছি রে। কি হয়েছে, কত লাগবে?
15 দিন আগে 5,000 টাকা আব্বু দিয়েছিল রাখতে, আমি সেটা ভেঙে ফেলছি। গতকাল রাতে বলল লাগবে, কিন্তু আমি কি করে বলি ভেঙে ফেলছি? এমনিতেই সংসারে অভাব, আজ দিতেই হবে। এখন যদি বলি নেই তাহলে বিশ্বাস ভেঙে যাবে, সমস্যা হতে পারে। তোর কাছে থাকলে দিতে পারবি? আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বিকাশ নম্বর দিস, আমি বিকালে দিয়ে দিব। ফারহানা এটা শুনে খুবই খুশি হলো। সত্যি বলছিস? হুম। তখন ফারহানা জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, তুই জানিস না আমি কি চিন্তার মধ্যে ছিলাম। ধন্যবাদ দোস্ত। দূর ধন্যবাদ দিতে হবে না, তুই বিপদে পড়ছিস, বন্ধু হয়ে হেল্প করছিস, চল এখন ক্লাসে। তখন কেউ হাততালি দিতে লাগলো। তখন নীরব ফারহানা তাকিয়ে দেখলো ম্যাডাম কান্না করছে আর বলল, ভালোই চলছে, তাহলে জড়িয়ে ধরে কিস করা প্রেম, তাহলে ভালোই চলছে। আমারই ভুল হয়েছে, ডিস্টার্ব করলাম। তখন নীরব বুঝতে পারছে কিস করা দেখে ভুল ভাবছে ম্যাডাম। সত্যিটা তো জানি না ম্যাডাম কি হয়েছে। তখন নীরব গিয়ে ম্যাডামের হাত ধরে বলল, আসলে ম্যাডাম হয়েছে কি, আপনি যা ভাবছেন তা নয়, সত্যিটা হচ্ছে। তখন ম্যাডাম ঠাস করে দুটো চর দিয়ে বলল, সত্যিটা কি আমি দেখছি নিজের চোখে। তুই হাত ধরছিস কেন আমার? ছাড়, কোন সাহসে হাত ধরলি? প্লিজ ম্যাডাম, আপনি শান্ত হন, আগে কথাটা শুনেন। এটা বলে হাত ধরতেই আবারও ঠাস করে দুটা চর দিয়ে বলল, তুই আমায় টাচ করবি না। ছি, শেষ পর্যন্ত আমি এমন একটা ছেলেকে ভালোবাসলাম, তার চরিত্র খারাপ, অন্য মেয়ের সঙ্গে। ছি। তখন ফারহানা এই কথা শুনতেই এসে বলল, ম্যাডাম আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। তখন ফারহানাকে ঠাস করে একটা চর দিয়ে বলল, তুই কোনো কথাই বলবি না আমার সাথে। এটা বলে ম্যাডাম ফারহানাকে নানান কথা বলতে লাগলো। ফারহানা কান্না করেই দিল। ম্যাডামের কথা শুনে এদিকে নীরব এবার প্রচুর রেগে গেল। তখন নীরব বলল, ম্যাডাম আপনি কিন্তু না বুঝে না শুনেই সত্যিটা উল্টাপাল্টা কথা বলছেন। তখন আবারও একটা চর দিল ম্যাডাম নীরবকে আর বলল, আজ থেকে আর কোনো কথাই বলবি না তুই। এটা বলে ম্যাডাম কান্না করতে লাগলো আর হেঁটে চলে যেতে লাগলো। তখন নীরবের প্রচন্ড রাগ হলো, সত্যিটা শুনতেই চাইল না। তখন নীরব গিয়ে ম্যাডামের হাত ধরে টেনে নিয়ে এসে ঠাস করে ম্যাডামকে চর দিয়ে বলল, এই জন্য এই প্রেম করতে মন চাইছিল না। সন্দেহ আর সন্দেহ, মেয়ে মানুষ সবসময় বুঝবে এক লাইন বেশি। তখন ম্যাডাম কিছু বলতে চাইলে নীরব কথা থামিয়ে ধমক দিয়ে বলল, কোনো কথা বলবি না, আগে কি বলতে চাইছি সেটা তো শুনবি। শোন, ফারহানা 5,000 টাকা ধার চেয়েছে বিপদে পড়ে, আমি বলছি দিব, তাই খুশিতে গালে হালকা কিস করছে বন্ধু হিসেবে। এখন বিশ্বাস করলে কর, না করলে নাই। প্রেম করলে করবি, না করলে নাই। যা, তোর প্রেমের গুলি মারি। করলাম না প্রেম, তোর লগে সিঙ্গেল আছি, ভালো আছি। এটা বলে নীরব সেখান থেকে রেগে চলে আসলো। রাগ করে ফাহাদকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে আসলো। আসার পর সব বলল ফাহাদকে কি হয়েছে। তখন ফাহাদ বলল, প্রেমের ঘন্টা 24 না যেতেই শেষ। প্রেমের গুলি মারি, ধুর চল। তারপর নীরব আর ফাহাদ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নীরব শুয়ে রইল। টানা 2 দিন নীরব রাগে কলেজে গেল না। ম্যাডাম অনেকবার ফোন দিয়েছে, রিসিভ করে নাই। অনেকগুলো মেসেজ দিয়েছে, রিপ্লাই দেয়নি। এর মধ্যে রিমার আব্বু দেশের বাইরে থেকে এসে গেছে। একদিন নীরব সন্ধ্যায় শুয়ে আছে, তখন ঘরে কেউ আসলো। তাকিয়ে দেখে ম্যাডাম। তখন নীরব বলে উঠল, আপনি এখানে কেন আসছেন? বাহ, এত রাগ? কিসের রাগ? কোনো রাগ নেই, আপনি যান এখন। কেন যাব? এটা আমার বরের রুম, এটা আমার শ্বশুর বাড়ি। এটা আমার শ্বশুর বাড়িটারই কিছু না। সরি সেদিনের জন্য, বিশ্বাস করো আমি কিস করা দেখে নিজের রাগ কন্ট্রোলে রাখতে পারি নাই। তোমাকে টাচ করার অধিকার আমার আর কারো না। হয়েছে, এইবার যান। সরি প্লিজ, এই কান ধরে উঠবস করলাম, আর এমন হবে না। এটা বলে কানে ধরে উঠবস করতে লাগলো। বলতে বলতে 10 বার কানে ধরে উঠবস করলো। তখন নীরবের একটু মায়া হলো। তাকিয়ে দেখলো সামিয়ার মুখটা কেমন জানি হয়ে গেছে। তখন নীরবের রাগ ভেঙে গেল, গিয়ে জড়িয়ে ধরে বলল, হয়েছে পাগলি, থাক আর না। তখন ম্যাডাম সাথে সাথেই কান্না করে দিয়ে বলল, এই 2 দিন খুব কষ্ট পেয়েছি, ঠিকমতো খেতেও পারি নাই জানো, ঘুমাতেও পারি নাই। মুখটা দেখেই বুঝতে পারছি। আর তুমি একটা কলও রিসিভ করতে পারলে না, মেসেজও দিলে না। সরি গো। এটা বলে হালকা একটা কিস করলো। তখন ম্যাডাম বলল, এখন প্রপোজ করো। ঠিক আছে, করছি। জলদি করো। ইটামি টিটোমাকে পিটালো বিটাসি। এটা কি প্রপোজ করছো নাকি চাইনিজ ভাষায় গালি দিছো? আরে না পাগলি, এটা চাইনিজ ভাষায় প্রপোজ করছি। ধুর, ঠিক করে বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
তখন রিমা এসে বলল, প্রেম করবে দরজা বন্ধ করে তো করবে। দূর, এখন থেকে তাও শেখাতে হবে। চলো নিচে, কাজে অপেক্ষা করছে। কিসের কাজী? তখন আবির এসে বলল, বিয়ের কাজী। কার বিয়ের? তোমার আর আমার। কি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমি। তুমি না চাইলেও চাই, আমি সবাইও তাই চাইছে। জানেন, বিয়ের জন্য কাইনটা তামা তামা কইরা লাইছে আপনার সাথে বিয়ে দিতে। চুপ করো। কেন চুপ করব? তাই আজ বাধ্য হয়ে আসছে। আমি ছোট হয়ে কাঁদি না, আর এরে দেখি এত বড় হয়ে শুয়ে শুয়ে কাঁদে ফুপিয়ে। আমি করব না এখন বিয়ে। তখন আবিরের আম্মু আব্বু এসে বলল, না চাইলেও বিয়ে করতে হবে। তুই মেয়েটাকে কষ্ট দিয়েছিস, কেঁদে 2 দিন ধরে ঠিকমতো খাই না তোর জন্য। বিয়ে করে খাওয়াবো কি? চাকরি তো করি না। আপাতত বিয়ে করিয়ে রাখছি, তোর পরীক্ষা শেষ হলে এবার একটা চাকরি নিয়ে দিব, তারপর অনুষ্ঠান করে নিয়ে আসবো। তাহলে ঠিক আছে। তো আমাদের কি হবে? তখন রিমার আব্বু আম্মু এসে বলল, তোমাদের না হয় আজ বিয়ে পড়িয়ে রাখবো, বড় হলে তোমার ভাইয়ের মতো তারপর নিয়ে যেও। ঠিক আছে, তাহলে বিয়ে পড়াও। সবাই সম্মতি দিল বিয়ের জন্য। কেউ কিছু চাইল না বিয়েতে। তারপর নীরবের বন্ধুদের খবর দিয়ে নিয়ে আসলো। আসার পর কাজী দুজনের বিয়ে দিয়ে চলে গেল। আজ রাতে সামিয়া এখানে থাকবে নীরবের সঙ্গে। যেহেতু বিয়ে হয়ে গেছে তাই থাকতে পারবে। এদিকে রিমা যাবেই না, সামিয়ার মতোই আবিরের সঙ্গে থাকবে। জোর করেও নিতে পারল না, তাই বাধ্য হয়ে রেখে গেল। ওহ দাঁড়ান 1 মিনিট, এখন নিশ্চয় ব্যাচেলার নাটকের মধ্যে একটা কথা বলেছিল, সেটা মনে পড়ছে আপনাদের? হালাই কামটা করলো কি? ঠিক তাদের বিয়ে দেখে একই অবস্থা। 2 ভাই কামটা করলি কি? নীরবের রুমে সামিয়া বসে আছে, আর নিব্বা নিব্বির ঘরে বসে আছে। তার মানে রিমা আবিরের ঘরে। নীরব ঘরে যেতেই সামিয়া বলে উঠল, শোনো, আমার না রোম্যান্স পাচ্ছে। সেটা আবার কি? আমার সিনিয়র ম্যাডাম বউ। তখন সামিয়া গিয়ে নীরবের হাত ধরে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওপরে বসে বলল, বলছো না কি করব এখন? না। আচ্ছা, ঝুমুর কলেজে আসে না কেন? এই কলেজ থেকে চলে গেছে। ও আচ্ছা, এবার শুরু করি তাহলে। এটা বলে ওড়না ছুঁড়ে ফেলে দিল সামিয়া। তখন নীরবের আর বুঝতে বাকি রইল না কি করবে। তখন সামিয়া বলে উঠল, আমি একটা গান গাইবো, 1 লাইন তুমি আর তার পরের লাইন গাইবে। ঠিক আছে। বধূ সেজে বউ যখন এলো রে। খাট তো আজ ভাঙতেই হবে রে। যা দুষ্টু, তাহলে শুরু করো না কেন? এটা বলেই শুরু করে দিল রোম্যান্স, মানে ইতিহাস আর কি। বাকিটা জানতে হলে বিয়ে করতে হবে। বাসর ঘরে যান, তারপরেই বুঝবেন। এদিকে রিমা আর আবির, ডান্স তাহলে শুরু করো। লাইট, ক্যামেরা, অ্যাকশন। তাদেরটা আর শুনতে হবে না। তার আগে ভাবুন আপনি 6ষ্ঠ শ্রেণীতে করছেন কি।